Assalamu alaikum. Welcome to today's session. Today, we will discuss about respiratory system, uh, ear, nose, and throat related disorders and sleep disorders important for MRCPCH, FOP and TAS exam, theory exam. Actually, the topics today we will discuss is important for our KP exam also. But today we will focus mainly on the topics or recalls that are came previously in the FOP and TAS exam. প্রথমেই আমরা একটু জেনে নিই যে রেসপিরেটরি সিস্টেম ফপ এন্ড ট্যাস এর জন্য আমরা কোথা থেকে পড়বো, কি কি পড়বো। আমাদের যে কোনো শুধু রেসপিরেটরি সিস্টেমের জন্যই না, যে কোনো সিস্টেমের জন্য আমাদের প্রিপারেশনের মেইন মেইন অথবা অন্যতম গুরুত্বপূর্ণ বই হচ্ছে বেডসাইড পেডিয়াট্রিক যে গাইডলাইনটা, ইউপি যে পেডিয়াট্রিক গাইডলাইন, এটা 2025 থেকে 28 যে নতুন এডিশনটা সেটা। এবং আমরা দেখবো যে ওইটার প্রথমেই যে ইন্ডেক্সটা আছে ওখানে সুন্দর করে সব সিস্টেম ওয়াইজ টপিক গুলো লেখা আছে কোনটা কোন পেজে। তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অ্যাজমা, অ্যাকুট ম্যানেজমেন্ট, ব্রঙ্কিওলাইটিস, সিস্টিক ফাইব্রোসিস রিলেটেড কিছু টপিকস, প্রলিফেশন, নিউমোনিয়া, নিউমোথোরা, এগুলা পেডিয়াট্রিক গাইডলাইনে আছে রেসপিরেটরি সিস্টেম টপিকস এর মধ্যে। এর মধ্যে অ্যাজমা যে অ্যাকিউট ম্যানেজমেন্টে আমরা গাইডলাইন থেকে পড়বো, আর স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট যেটা, যেটা আমরা হচ্ছে নাইস অথবা ব্রিটিশ থোরাসিক সোসাইটি যে কম্বাইন গাইডলাইন 2024 সেটাই আমরা ফলো করব। এছাড়া জিনা যে গাইডলাইন 2026 সেটা আছে, এটা এবং এই নাইস গাইডলাইন 2024 এর মধ্যে তেমন ডিফারেন্স নেই। আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমরা এই গাইডলাইনটা ফলো করলেই হবে। আর মেইন টেক্সট হিসেবে আমরা পিডিয়াট্রিক যে সায়েন্স অফ পিডিয়াট্রিক্স যে বুকটা আছে সেখানে চ্যাপ্টার নাম্বার 17 রেসপিরেটরি মেডিসিন চ্যাপ্টারটা একটু বড়। এখান থেকে আমাদের মেইনলি পড়তে হবে ক্যাসের জন্য, মানে প্রথমে যে কিছু বেসিক যে অ্যানাটমি, ফিজিওলজি এবং সবগুলো ডিজিজের যে বেসিক প্যাথোলজি বা ফিজিওলজি যেটা সেটা, এবং একদম চ্যাপ্টারের শেষের দিকে যে ফার্মাকোলজি থাকে ওইগুলো আমাদের মেইনলি টেস্ট এক্সামের জন্য লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের রিসোর্স সেটা হচ্ছে প্রিভিয়াস রিকলস উইথ এক্সপ্লেনেশন। এখানে রিকলস উইথ এক্সপ্লেনেশন বলতে আমরা এই রিকলসটা এবং এই রিলেটেড যে টপিকস গুলো সবগুলাই আমাদেরকে জানতে হবে। আর তিনটা যে ক্লিনিক্যাল কেস বুক আছে ফব, টাস এবং একেপি, এখান থেকে আমি এখানে রেসপিরেটরি সিস্টেমের যে চ্যাপ্টার গুলো সেই নাম্বার গুলা আলাদা করে লিখেছি। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের সব টেস্ট এবং একিপি কেস বুকের একদম প্রথমেই ইন্ডেক্সে কোন কোন সিস্টেম ওয়াইজ যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো ভাগ করে নিতে, তাহলে পরবর্তীতে আমাদের রিভাইজ দিতে সুবিধা হবে। এবং সব টেস্ট এবং একিপি কেস বুকের যে টপিক প্রশ্নগুলো এবং প্রশ্নের সাথে যে এক্সপ্লেনেশনটা দুটাই পড়তে হবে। যদিও এই বইগুলো অনেক আগের এবং এই টাইপের প্রশ্ন একটু কমই আসে, কিন্তু ব্যাখ্যার যে অংশটা সেই অংশটা আমাদেরকে বিশেষ করে টেস্ট এক্সামের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের যে টেক্সট বুক এবং এই যে ফরকাস্ট একেপি যে বইগুলা বা আমাদের সানফ্লাওয়ার যে একটা বই আছে এই বইগুলো, এগুলো সবই কিন্তু আগের এডিশন। এবং এইসব ক্ষেত্রে আমাদের রেফারেন্স হবে আমাদের পেডিয়াট্রিক যে গাইডলাইনটা আছে সেটা, বিশেষ করে অ্যাজমা। অ্যাজমাতেই দেখবো আমরা অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো রিকলের আনসার যেভাবে দেওয়া আছে, এখন কিন্তু সেই আনসার গুলো এভাবে হবে না, এগুলো আমাদের নতুন যে গাইডলাইন অনুযায়ী সেভাবে আমাদের ফলো করতে হবে। স্যাম্পল পেপার এটা আমরা পরীক্ষার আগে মেনলি পড়তে হয়, যদি সিস্টেম ওয়াইজ আমাদের কাছে কনসাইজ করা থাকে এখনই প্রত্যেকটা সিস্টেমের সাথে একবার দেখতে পারলে সেটা খুবই ভালো। আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে প্রশ্নগুলো বা টপিকস গুলাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করেছি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে সিনারিও গুলো থাকে বা রিকল গুলো আছে, যে অ্যাজমা অথবা রিকারেন্ট হুইজ নিয়ে কোনো পেশেন্ট এসেছে, তার ডায়াগনোসিস কি, নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট অথবা নেক্সট স্টেপ অফ ইনভেস্টিগেশন, এই রিলেটেড কিছু প্রশ্ন। কিছু আছে আমাদের ক্রুক বা স্ট্রাইডর নিয়ে প্রেজেন্ট করেছে পেশেন্ট, সাথে আপার ইয়ারওয়ে কিছু ইমার্জেন্সি। এর সাথে আমাদের কিছু আছে ইনফেকশনাস ডিজিজ, তার মধ্যে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, প্লেরিফিশন, নিউমোথোরাক্স।
সিস্টিক ফাইব্রোসিস অথবা ক্রনিক এবং রিকারেন্ট ইনফেকশন, এই রিলেটেড কিছু রিকল আমাদের আছে। ইএনটি, হিয়ারিং, স্পিচ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এগুলো খুব ছোট ছোট টপিক, এগুলো থেকে কিন্তু আমরা দেখতেছি অনেকগুলা রিকল আসে। এবং স্লিপ এবং রেসপিরেটরি ফিজিওলজি, এবিজি, এবিজি বেসিক অল্প কিছু জানতে হয়, এটা আসলে আজকে ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো না। এবং রেসপিরেটরি রিলেটেড যে ফার্মাকোলজি, এইটা আমরা মেইনলি ফার্মাকোলজি পড়বো, কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট কিছু ড্রাগস এর অথবা ইম্পর্টেন্ট কিছু রিকল বারবার আসে, সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করবো। আসলে রেসপিরেটরি সিস্টেম অনেক বড়, এটা আসলে দুইটা ক্লাসে হয়তো আমাদেরকে নেওয়া লাগতে পারে। শুরু করার পরে যদি আমরা আজকে টাইম পিরিয়ডটা অনেক বেশি লাগে, আমরা হয়তো নেক্সট আরেকটা ক্লাসে এটার জন্য অ্যারেঞ্জ করবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে ডেভেলপমেন্ট অথবা আমাদের লাংস এর যে ডেভেলপমেন্ট, এখানে কিছু বেসিক অ্যানাটমি আমাদেরকে জানতে হবে। যে এখানে কি বলা আছে, আমাদের লাংস এর স্টেজ অফ লাংস ডেভেলপমেন্ট, এখানে টোটাল আমরা স্টেজে ভাগ করি: এমব্রায়োনিক, সিউডোগ্ল্যান্ডুলার, মলিকুলার, সার্কুলার এবং অ্যালভিওলার আর্লি চাইল্ডহুড যে পিরিয়ড। এখানে আমাদের খেয়াল করব যে আমাদের এমব্রায়োনিক পিরিয়ডটা 5 উইকস, সিউডোগ্ল্যান্ডুলার 6 to 16 উইকস, ক্যানোলিকুলার 17 to 24 উইকস এবং সার্কুলার 24 উইকস থেকে স্টার্ট, এবং অ্যালভিওলারটা আর্লি চাইল্ড আপ টু 2 to 4 ইয়ার্স পর্যন্ত এই পিরিয়ডটা চলে। আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ কোনটা, এটা হচ্ছে স্যাকুলার। কারণ স্যাকুলার পিরিয়ডের যে স্টেজ অফ ডেভেলপমেন্ট, যেটা 24 উইকস থেকে যে শুরু হয়, এই পিরিয়ডটাতে আমাদের সারফেক্টেন্ট রিলিজ শুরু হয়। এবং সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্ট হচ্ছে লোনার সারফেস টেনশন, অ্যান্ড এটা আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মেনটেন করতে হেল্প করে। তাহলে আমাদের এই ভায়াবিলিটির জন্য সারফেক্টেন্ট অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কারণে আমাদের এই যে ভায়াবিলিটি 24 অথবা 22 থেকে 24। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের স্যাকুলার স্টেজ অফ ডেভেলপমেন্ট থেকে আমাদের সারফেক্টেন্ট রিলিজটা শুরু হয়। এবং যে কোনো বাচ্চা ডেলিভারির পরে এই যে ভায়াবিলিটি পিরিয়ডে যদি কোনো বাচ্চা থাকে, স্যাকুলার স্টেজ অফ ডেভেলপমেন্টে থাকবে। এবং এই যে রেসপিরেটরি বারটা, এটা অ্যারাইজ করে ভেন্ট্রাল ফোরগার্ড থেকে। এবং একটা টার্ম বেবিতে দেখা যায় যে 1/5 অফ অ্যাডাল্ট অ্যালভিওলার নাম্বার প্রেজেন্ট থাকে, যেটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত মাল্টিপ্লাই করতে পারে। এবং আমাদের যে টোটাল যে কন্ডাক্টিভ যে এয়ারওয়ে, আমাদের যে টোটাল যে রেসপিরেটরি ট্র্যাক্টটা আছে, সেটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কন্ডাক্টিভ পোর্শন এবং রেসপিরেটরি জোন অথবা লোয়ার এয়ারওয়ে ট্র্যাক্ট। কন্ডাক্টিভ জোন অথবা কন্ডাক্টিভ এয়ারওয়ে হচ্ছে আমাদের ট্রাকিয়া থেকে শুরু করে, আমাদের এয়ারওয়ে, আপার এয়ারওয়ে থেকে শুরু করে টার্মিনাল ব্রোঙ্কিওল পর্যন্ত, তার ফার্স্ট 16 যে ব্রাঞ্চিং আছে সে পর্যন্ত। এবং এই যে কন্ডাক্টিভ জোনটা, একটা স্পেশাল কার্টিলেজ থাকে। এই জোনে কোনো রেসপিরেটরি এক্সচেঞ্জ অথবা কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ সাধারণত হয় না। আর লোয়ার যে এয়ারওয়ে, যেটা 16 থেকে 23 নাম্বার অফ ডিভিশন অফ এয়ারওয়েজ পর্যন্ত, মেইন যে গ্যাস এক্সচেঞ্জ আমাদের এই ডিভিশন গুলোতেই হয়, এবং এটাকে বলা হয় আমাদের রেসপিরেটরি জোন। এবং এখানে আমরা আরেকটা জিনিস, আমাদের প্র্যাকটিক্যাল অথবা প্রশ্নের জন্য গুলো খুব ইম্পর্টেন্ট, হচ্ছে আমাদের রাইট মেইন ব্রঙ্কাসটা ওয়াইডার এবং মোর ভার্টিক্যাল। এই কারণে ফরেন বডি মেইনলি রাইট সাইডে ডিসলজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই যে আমাদের রেসপিরেটরি সেন্টারটা থাকে ব্রেন স্টেমে, এবং মেইনলি কন্ট্রোল থাকে ব্রেন স্টেম টু অটোনমিক নার্ভাস সিস্টেম। যদি আমরা দেখি যে আমাদের এই যে রেসপিরেটরি সেন্টার, আমাদের কিছু পেরিফেরাল রেসপিরেটরি সেন্টার আছে এবং সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার আছে। সেন্ট্রাল যে রেসপিরেটরি সেন্টার, সেটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম এবং থ্যালামাস, এই জায়গাগুলোতে থাকে। এবং পেরিফেরাল যেটা ক্যারোটিড বডি এবং অ্যাওটি আর্ট। এখান থেকে আমাদের মনে রাখতে হবে শুধু একটা জিনিস, যে পেরিফেরাল কেমোরেসেপ্টর গুলা হাইপোক্সিয়া, হাইপারগার্বিয়া এবং অ্যাসিডোসিস, এই তিনটার প্রতি সেন্সিটিভ। মানে এই তিনটা যে কোনো একটা ফ্যাক্টরই রেসপিরেটরি স্টিমুলেশন করতে পারে, কিন্তু সেন্টার যে কেমোরিসেপ্টর গুলা, সেগুলো শুধুমাত্র হাইপারকার্বিয়া এবং অ্যাসিডোসিস বা ইনকেস হাইড্রোজেন আয়ন, এই দুটার প্রতি সেন্সিটিভ। এটা যেটা আমরা বলছিলাম যে রেসপিরেটরি যে কন্ডাক্টিং জোনটা হচ্ছে ফার্স্ট 16 জোন পর্যন্ত টু টার্মিনাল ব্রোঙ্কিওল, এবং রেসপিরেটরি জোন হচ্ছে 17 থেকে 23 ডিভিশন পর্যন্ত। এখানে আরেকটা জিনিস, যে আমরা স্ট্রাইডোর সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে আমাদের আপার এয়ারওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যদি আমাদের আপার এয়ারওয়েতে কোনো ফিক্সড অবস্ট্রাকশন থাকে,
সেটাকে, সেটা যে শব্দ তৈরি হয় সেটাকে আমরা বলি স্ট্রাইডল। স্ট্রাইডল ছাড়াও আরেকটা সাউন্ড আছে যেটা আপার ইয়ারের অবস্ট্রাকশনের কারণে হয়, কিন্তু সেটা একটা ইন্টারমিডিয়েট সাউন্ড হয়, সেটাকে বলা হয় স্টার্টার। এই ইন্টারমিডিয়েট সাউন্ডটা সাধারণত দেখা যায় আমাদের লস অফ কন্ট্রোল অফ দ্য ফ্যারিঞ্জিয়াল মাসেলস ডিউ টু সিপি অথবা এনি মেডিকেশন এর কারণে, যখন আমাদের বা ফ্লপি ইয়ারওয়ে এর কারণে যখন ইন্টারমিডিয়েট আপার ইয়ারওয়ে অবস্ট্রাকশন থাকবে, তখন যে একটা হার্শ সাউন্ড আমরা পাবো সেটা হচ্ছে স্টার্টার। এবং যেটা ফিক্সড আপার ইয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্ট্রাইডর। এই রেসপিরেটরি যে ডেভেলপমেন্ট, এগুলো ডিটেলস আমাদের জানার প্রয়োজন নেই। এবং কিছু কনজেনিটাল থোরাসিক ম্যালফরমেশন, এই যে আমরা ডেভেলপমেন্টাল বিভিন্ন স্টেজে বা বিভিন্ন মেকানিজমের কারণে আমাদের কিছু ইয়ারওয়ে ম্যালফরমেশন ডেভেলপ করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা চাকরি এসোফেজিয়াল ফিস্টুলা, এটা কেন হচ্ছে? ফেলোর অফ সেপারেশন ফোরগ্রাম অ্যান্ড ব্রোঙ্কিয়াল স্ট্রাকচার, যে আমরা জানি যে একই স্ট্রাকচার থেকে আমাদের গাট এবং ব্রোঙ্কিয়াল স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই দুটো স্ট্রাকচারের মধ্যে যদি কমপ্লিট সেপারেশন হতে ফেইলিওর হয়, তাহলে আমরা ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা পাবো। যদি কোনো অ্যাবনর্মাল অ্যালভিওলার অথবা ব্রোঙ্কিয়াল টিস্যু ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা সিপ্যাম অথবা সিক্যাম পেতে পারি। কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া আমরা কখন পাবো? ম্যাল ডেভেলপমেন্ট অফ দ্য পেরিটোনিয়াল ক্যানাল, যেখানে আমাদের ডায়াফ্রামেটিক ডেফিসিয়েন্সি থাকতেও পারে, নাও থাকতে পারে। আরো কিছু অ্যাবনর্মালিটি আছে, সেগুলো আমাদের ইম্পর্টেন্ট না। নেক্সট, এটা স্পাইরোমেট্রি এবং লাংস ভলিউম। এটা আমরা আমাদের রেসপিরেটরি ফাংশন, পালমোনারি ফাংশন টেস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, এখন আজকে আলোচনা করবো না। আমরা একটা জিনিস শুধু মনে রাখবো, যে নর্মাল টাইডাল ভলিউম অ্যাডাল্টের জন্য বা বড় বাচ্চাদের জন্য হচ্ছে 6 to 8 ml/kg, কিন্তু নিউনেটের জন্য এটা হচ্ছে 3 to 7 অথবা 4 to 7 ml/kg। এরকম একটা রিকল আছে, যেখানে একটা হয়তো 3 কেজি একটা বাচ্চা দেওয়া আছে, তার টাইডাল ভলিউম কত, সেটা আমরা যদি 4 to 7 ধরে আমরা হিসাব করি, তাহলে 3 কেজির জন্য আমাদের কত? 1221 ml। এখন আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আসলে আমাদের আগে ছোটবেলার পড়াশোনার রিক্যাপিচুলেশন, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এখান থেকে শুধু একটা প্রশ্নই আসে, যে কার্ভটা কখন লেফটে শিফট হয় আর কখন রাইটে শিফট হয়, কি কি ফ্যাক্টর এটাকে এফেক্ট করে। যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি যে অক্সিহিমোগ্লোবিন কার্ভটা আসলে কি ছিল। অক্সিহিমোগ্লোবিন কার্ভে আমরা একটা রিলেশনশিপ দেখি বিটুইন PO2, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এবং পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন। এক্স এক্সিস বরাবর যদি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ওয়াই এক্সিস বরাবর সেই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে আমাদের হিমোগ্লোবিন কতটুকু স্যাচুরেটেড হচ্ছে, সেই পার্সেন্টেজটা যদি আমরা প্লট করি, তাহলে আমরা একটা সিগময়েড শেপ কার্ভ। সিগময়েড শেপ অথবা এস শেপ। কেন এটা সিগময়েড শেপ? কারণ দেখা যায় অক্সিজেনের একটা টেন্ডেন্সি হচ্ছে, যখন হিমোগ্লোবিনের সাথে একটা মলিকুল অক্সিজেন বাইন্ড করে, তখন পরের মলিকুল বাইন্ডিংটা আরো দ্রুত হয়, এবং পরের মলিকুল বাইন্ডিংটা আরো দ্রুত অথবা আরো বেটার হয়। এ কারণে দেখা যায় আমরা একটা স্টিপ রাইজ পাই, এবং একটা সময় দিয়ে আমরা একটা প্ল্যাটু অথবা ফ্ল্যাট ফেস পাই। এই দুইটা মিলে একটা সিগময়েড শেপ অথবা এস শেপ একটা কার্ভ পাই। তো এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের ইম্পর্টেন্সটা কি? এখানে ইম্পর্টেন্স হচ্ছে, যখন আমাদের যেসব কন্ডিশনে আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে। অ্যাফিনিটি বেড়ে যাওয়া মানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে টাইটলি বাইন্ড করে থাকবে, এ কারণে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন রিলিজ হবে না। তাহলে আমাদের যেসব জায়গায় আমাদের আহ, প্রয়োজন যে অক্সিজেনটা রিলিজ করা, যেমন কোথায়? আমাদের টিস্যুতে। টিস্যুতে কি হয়? টিস্যুতে আমাদের অক্সিজেনের মাত্রা কম থাকে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি থাকে। টিস্যুতে আমাদের হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বেশ টাইটলি বেশি টাইটলি বাইন্ড করে না। সেখানে আমাদের হিমোগ্লো টিস্যুতে আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি বাইন্ডিং বা এফিনিটিটা কম থাকে। এ কারণে টিস্যুতে যেখানে আমাদের অক্সিজেনের পরিমাণটা কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, সেখানে আমাদের ডিক্রিজ অ্যাফিনিটির কারণে খুব ইজিলি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিলিজ হয় এবং টিস্যুতে অক্সিজেন সাপ্লাই হয়। এবং যেসব জায়গায় আমাদের অক্সিজেনের মাত্রাটা অনেক বেশি থাকে, অথবা কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা অনেক কম থাকে, যেমন কোথায়? লাংসে। লাংসে অক্সিজেনের মাত্রা অনেক বেশি এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা কম, সেখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অ্যাফিনিটিটা বাড়তি থাকে, হিমোগ্লোবিন অনেক বেশি অক্সিজেনকে ক্যারি পারে। এবং এই কারণে লাংসে আমাদের হিমোগ্লোবিনটা অক্সিজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে এই ব্লাডটা আমাদের
বডিতে বিভিন্ন জায়গায় অক্সিজেন ক্যারি করতে পারে। আর অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যখন আমাদের রাইটে শিফট হবে, তার মানে আমাদের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে গিয়েছে। অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যাওয়া মানে যে এই যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে আমাদের আগে আহ, হয়তো 40তে আমাদের 50% অক্সিজেন স্যাচুরেটেড হইতো, হিমোগ্লোবিন স্যাচুরেটেড হতো, কিন্তু যখন আমাদের লেফটে শিফট হবে তখন আরো কম, মানে হয়তো আমাদের 10 অথবা 15 PO2 তে 50% অক্সিজেনটা স্যাচুরেটেড থাকবে। যখন আমাদের কার্ভটা লেফটে শিফট হবে, আমাদের ইনক্রিজ অক্সিজেন অ্যাফিনিটি হবে এবং অল্প PO2 তেই হিমোগ্লোবিন অনেক বেশি স্যাচুরেটেড হবে এবং অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট হবে। এটা আমাদের লাংসে এই মেকানিজমটা হয়। আর যখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হবে, তখন অক্সিজেনের প্রতি যেহেতু এফিনিটিটা কম, তখন অনেক বেশি PO2 লাগবে সে একই পরিমাণ হিমোগ্লোবিন স্যাচুরেটেড হতে। ঠিক আছে, আমরা মনে রাখবো কি, হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হওয়া মানে ডিক্রিজড অ্যাফিনিটি, এটা আমাদের টিস্যুতে হয় এবং এই কারণে অক্সিজেনটা বেশি রিলিজ হচ্ছে টিস্যুতে। আর লেফটে শিফট হওয়া মানে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেশি, অল্প PO2 তেই অক্সিজেনটা অনেক বেশি স্যাচুরেটেড থাকছে। এটা আমাদের লাংসে হচ্ছে। তাহলে কি কি কারণে আমাদের লেফট শিফট হচ্ছে এবং কি কি কারণে রাইট শিফট হচ্ছে? তাহলে আমরা বললাম যেসব জায়গায় আমাদের PCO2 টা কম, যেমন আমাদের লাংসে বা এয়ারওয়েতে আমাদের পিসিও2 কম, সেখানে আমাদের লেফট শিফট হচ্ছে। পিএইচটা বেশি মানে অ্যালকালোসিস, টেম্পারেচার যখন আমাদের কম, পৃথিবী বিসফসফোগ্লিসাইড বা ডাইফসফোগ্লিসাইড যেখানে কম, ফিটাল হিমোগ্লোবিন, কার্বন মনোক্সাইড, এসব জায়গায় আমাদের ইনক্রিজ অক্সিজেন অ্যাফিনিটি এবং ডিক্রিজ P52 মানে কি, যে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে আমাদের 50% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে। তাহলে যখন কার্ভটা লেফট শিফট হচ্ছে তখন আমাদের P52টা কম, যখন কার্ভটা রাইট শিফট হচ্ছে আমাদের P52 বেশি। এবং রাইট শিফটের কজ হচ্ছে এসিডোসিস, ইনক্রিজ PCO2, টেম্পারেচার, 2,3-BPG অথবা এক্সারসাইজ। এই জিনিসটা কোথায় হচ্ছে? এটা আমাদের টিস্যুতে হচ্ছে। তাহলে আমরা যদি মনে রাখি, আমরা শুধু একটা শিফটটা মনে রাখবো, রাইট শিফটটা মনে রাখবো। এটা নিয়মনিক দেওয়া আছে যে ক্যাডেট, যে কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ, ইনক্রিজ টু ডিপিজি ইনক্রিজ, এক্সারসাইজ, টেম্পারেচার ইনক্রিজ, এই সবগুলাই রাইটে শিফট করে এবং লেফটে শিফট হচ্ছে তার ঠিক অপোজিট গুলা। এখানে বোর ইফেক্টটা কি? বোর ইফেক্টটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড অথবা হাইড্রোজেন আয়ন বাড়ার কারণে আমাদের কার্বন রাইটে শিফট হয়, এই ইফেক্টটাকে বলা হয় বোর ইফেক্ট। তাহলে আমরা সামারাইজ যদি করি, যে আমরা অক্সিজেন ডিফিউশন কার্ভকে মনে রাখবো কি, রাইট শিফট মানে অক্সিজেন রিলিজ টু দ্য টিস্যু, এবং লেফট শিফট মানে অক্সিজেন হিমোগ্লোবিন হোল্ডস অক্সিজেন টাইটলি, যেটা হচ্ছে আমাদের লাংসে হবে। এবং ফিটাল হিমোগ্লোবিন, এখানে হায়ার অক্সিজেন অ্যাফিনিটি থাকে কারণ এখানে 2,3-BPG-টা কম থাকে। এখানে যদি আমরা একটা অ্যাক্সেসর হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের আরেকটা ছবি দেখি, যে আমাদের নর্মাল যে ফিটাল হিমোগ্লোবিন এবং সবচেয়ে রাইটে শিফট হচ্ছে আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিন। অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেখানে ডিপিজি বেশি অথবা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন যখন বেশি বা এসিডোসিস যখন, এর পরে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন ক্রমাগত লেফটে শিফট হচ্ছে। এরপরে হচ্ছে মায়োগ্লোবিন, মায়োগ্লোবিনে টিপিজি নেই, এই কারণে মায়োগ্লোবিনের সবচেয়ে বেশি লেফট শিফট এবং সবচেয়ে বেশি অক্সিজেন বাইন্ড করে থাকে। এবং আরেকটা যে সিকল সেল ডিজিজেও আমাদের অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা কিন্তু রাইট শিফট হয়। আরেকটা হচ্ছে স্টোরড ব্লাডে আমাদের ডিপিজিটা কম থাকে, এবং যেহেতু ডিপিজিটা কম থাকা মানে কি, আমাদের লেফট শিফট, এবং এ কারণে লেফট শিফট হওয়া মানে স্টোরড ব্লাড কিন্তু আমাদের টিস্যুতে অক্সিজেন ডেলিভারি দেওয়ার জন্য খুব ভালো সোর্স না। এটা স্টোরড ব্লাড, অথবা যদি আমরা একটা এনিমিক পেশেন্টকে যদি আমরা ব্লাড দিই, ইমিডিয়েটলি কিন্তু তার আমরা স্যাচুরেশন বা PO2 খুব ভালো পাবো না, কেন? কারণ স্টোরড ব্লাডে 2,3-DPG-টা কম থাকে এবং এটা খুব এফিসিয়েন্টলি টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন। তাহলে এই হলো আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন, ক্যাচ থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা আলোচনা করব আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে কিছু সাউন্ড গুলো, বেসিক কথাবার্তা, যে নর্মাল ভেসিকুলার সাউন্ডটা কি। নর্মাল ভেসিকুলার সাউন্ডটা হচ্ছে লো পিচ, এখানে একটা ভেরি শর্ট একটা পিরিয়ড থাকে এবং এখানে আমাদের কোনো গ্যাপ থাকে না ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মধ্যে। ইন্সপিরেশনটা মোর প্রলং থাকে দ্যান এক্সপিরেশন। ব্রোঙ্কিয়ালটা একটা হাই পিচ থাকে এবং এইখানে এক্সপিরেশন এবং এক্সপিরেশনের মধ্যে একটা গ্যাপ থাকে। এই এক্সপিরেশন পিরিয়ডটা প্রলং থাকে দ্যান ইন্সপিরেশন। তো এই সাউন্ডটা আমরা
নর্মালি ট্রাকিয়ার উপর নর্মালি পেতে পারি, অথবা যে কোনো নিউমোনিয়া বা ব্রঙ্কিটিস বা আদার কোনো লাং প্যাথোলজি আমরা এটা পাবো। আদার কিছু আমাদের অ্যাডেড সাউন্ড আছে, এর মধ্যে হচ্ছে ক্রিপিটেশন বা ক্র্যাকার্স, হুইজ এবং স্ট্রাইডর। এখান থেকে আমরা মনে রাখবো যে কোন ইয়ারে ডিজিজে বা কোথায় এফেক্ট করলে আমরা কি ধরনের সাউন্ড পেতে পারি। প্রথমে ক্রিপিটেশন। ক্রিপিটেশন বা ক্র্যাকার্স এটা মেইনলি ইন্সপিরেশন, কোনো কখনো বোথ ফেজেই আমরা পেতে পারি। এটা কোর্স হতে পারে এবং ফাইন হতে পারে। কোর্স আমরা কখন পাবো, যদি ব্রঙ্কাইটিস বা কোনো সিক্রেশন বা নিউমোনিয়াতে আমরা পাই। ফাইন ক্রিপিটেশন আমরা কখন পাবো, যদি কোনো পালমোনারি ইডিমা, বিশেষ করে পানি জমলে পালমোনারি ইডিমা, ইন্টারস্টিশিয়াল ডিজিজ, এগুলোতে আমরা ফাইন ক্রিপিটেশনটা পাবো। কোর্স ক্রিপিটেশনটা কখনো কখনো কাশির সাথে চেঞ্জ হতে পারে। এরপর হচ্ছে উইজ। উইজটা কি? উইজ মেইনলি এক্সপিরেটরি, এবং এটা হচ্ছে হাই পিচ একটা মিউজিক্যাল সাউন্ড। মেনলি আমরা অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, সিওপিডি তে স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে আমরা উইজ পেয়ে থাকি। উইজ এর মেইন কারণ সেটা স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন। স্টাইডর নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম যে স্টাইডর আমরা মেইনলি পাই আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য। এটা আমরা রেসপিরেটরি মেইনলি পাই, কিন্তু বাইফেজিক হতে পারে যদি সিভিয়ার হয়। এবং ফিক্সড অবস্ট্রাকশন যখন আমরা পাবো তখন সেটাকে আমরা বলি স্টাইডর। যদি ইন্টারমিডিয়েট কোনো অবস্ট্রাকশন থাকে যে সাউন্ড হয় সেটাকে আমরা বলি স্টার্টার। এবং কখনো কখনো সিভিয়ার অবস্ট্রাকশনের কারণে বাইফিজিকের পরিবর্তে আমরা সাইলেন্ট চেস্টও পেতে পারি। মানে আমরা এখান থেকে মনে রাখবো যে আমাদের উইজিংটা মেইনলি এক্সপিরেটরি, স্টাইডরটা মেইনলি ইন্সপিরেটরি। আমরা আমাদের ডিজিজ অথবা যে গ্রুপ ডিজিজ ওয়াইজ যে গ্রুপ গুলোতে আমরা ভাগ করেছিলাম আমাদের রেসপিরেটরি সিস্টেমে, সেই আলোচনাগুলো শুরু করব। প্রথমেই আমাদের কাছে কিছু সিনারিও থাকতে পারে যে একটা বাচ্চা এই অনুযায়ী আমাদের ডায়াগনোসিসটা তখন কনফার্ম করতে হবে যে সেটা কি ব্রঙ্কিওলাইটিস নাকি অ্যাজমা। কখন কখন এই এপিসোড গুলো রিকারেন্ট, এবং সেই রিকারেন্ট হুইজের ক্ষেত্রে বিশেষ করে যখন 5 বছরের নিচে বা ইনফেন্টাল এজ গ্রুপে রিকারেন্ট হুইজের যে কজ গুলো আছে সেগুলো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যদি আমরা ব্রঙ্কিওলাইটিস নিয়ে পড়ি, ব্রঙ্কিওলাইটিস আমরা পড়বো পেডিয়াট্রিক যে গাইডলাইনটা আছে। আমরা সবসময় যে বিষয়গুলো পড়ে আছি সেগুলোই আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হাইলাইট করবো। যে ব্রঙ্কিওলাইটিসটা মেইনলি ভাইরাল, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দিয়ে মেইনলি হয়। আরো অনেকগুলো ভাইরাস আছে যা দিয়ে হতে পারে। স্মল এয়ারওয়ে ইনফ্লামেশন, ইউজুয়ালি লেস দেন 2 ইয়ার্স, কিন্তু পিক হচ্ছে 6 মান্থ। এবং এখানে আমরা কাফ, ইন্টারমিটেন্ট ভিজ সাথে নাসাল ফ্লারি, ফিচার্স অফ রেসপিরেটরি ডিজিজ সাথে ক্র্যাকলস এবং ভিজ, আমরা ট্রাইন ক্র্যাকলস এবং ভিজ দুটাই পেতে পারি। এবং আমরা যদি ইনভেস্টিগেশন করতে চাই আমাদেরকে মনে রাখতে হবে ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এখানে কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন আমাদের করার প্রয়োজন নাই আনলেস পেশেন্ট সিভিয়ার অথবা ক্রিটিক্যাল। তাহলে আমরা যদি ইনভেস্টিগেশন কি করবো, আমরা পালস অক্সিমেট্রি করবো ইন রুম ইয়ার। ব্লাড গ্যাস করব অনলি সিভিয়ার যদি রেসপিরেটরি ফিচার থাকে। সিভিয়ার রেসপিরেটরি ফিচার কি? তার রেসপিরেটরি রেট অনেক বেশি, মোর দ্যান 80, স্যাচুরেশন লেস দেন 90% উইথ 50 more than 50% অফ অক্সিজেন, এবং তার হাইপার কার্বিয়া আছে। এছাড়া ভাইরাল নোজ সোয়াব সে স্পেসিফিক কন্ডিশনে করবো। চেস্ট এক্সরে আমরা রুটিনলি করবো না, অনলি ইফ দেয়ার ইজ এনি লোকালাইজিং সাইন, কার্ডিয়াক মারমার অর অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন কি? যদি ফার্স্ট প্রেজেন্টেশন মোর দেন 18 মান্থ হয়। যদি আমরা বলেছিলাম এটা 2 ইয়ার্স পর্যন্ত হতে পারে, যদি মোর দেন 18 মান্থ হয় তাহলে আমাদেরকে মনে করতে হবে যে এটা হয়তো আদার কোনো প্যাথোলজি থাকতে পারে। আইভি ফ্লুইড হাই প্রেশার, তাহলে ইলেকট্রোলাইট করবো, ব্লাড কালচার যদি সায়েন্স অফ সেপসিস থাকে। যেটা আমাদেরকে মনে রাখতে হবে, রুটিন টেস্ট এক্সরে, ব্লাড টেস্ট, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ব্রঙ্কোলাইটাইলেট, আনকমপ্লিকেটেড ব্রঙ্কোলাইটিস কোনো হেল্প করবে না। তাহলে আমরা ব্রঙ্কোলাইটিস এর ম্যানেজমেন্ট কি দিব? কিউবিকেলে তাকে নার্সিং করতে হবে। কিউবিকেল বলতে পেশেন্টকে আমরা আইসোলেটেড রাখবো, অথবা একই ধরনের বাচ্চা, একই সিমটম নিয়ে যেসব বাচ্চা থাকে তাদের সবাইকে আমরা এক জায়গায় রেখে ট্রিটমেন্ট করবো। আমরা এয়ারওয়ে ক্লিয়ার রাখবো, হাইড্রেশনটা এনশিওর করবো। হাইড্রেশনটা কিভাবে এনশিওর করবো এটা পরীক্ষার প্রশ্ন। পেশেন্ট যদি ওরাল ফিড টলারেট করতে পারে তাকে আমরা ওরাল ফিড অ্যালাউ করবো। যদি পেশেন্ট পুয়ার ফিডিং, মানে হয়তো প্যারেন্টস কনসার্ন যে নট ফিট টেকিং এনাফ ফিড, বাট তার স্যাচুরেশন ভালো, ফিচার্স অফ ডিস্ট্রেস নেই, বা সিভিয়ার ব্রঙ্কিওলাইটিস এর কোনো ফিচার নেই, যে আমরা এনজি ফিড অ্যালাউ করতে পারবো। কিন্তু যদি পেশেন্টের সিভিয়ার ফিচার্স অফ
ব্রঙ্কিওলাইটিস থাকে তাকে আমরা আইভি ফ্লুইড শুরু করবো। সিভিয়ার ফিচার্স কি? আগের মতো যার রেসপিরেটরি রেট অনেক বেশি, পারসিস্টেন্ট ভমিটিং, সিভিয়ার ওয়ার্ক অফ ব্রিদিং অথবা স্যাচুরেশন লেস দেন 92%, অথবা পেশেন্ট শক অথবা ডিহাইড্রেশন আছে। মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অক্সিজেন। অক্সিজেন আমরা কখন দিব? যদি স্যাচুরেশন লেস দেন 90% থাকে ইন রুম এয়ার, কিন্তু পেশেন্ট যদি লেস দেন 3 মান্থস অফ এজ হয় অথবা কোনো সিগনিফিকেন্ট কোমরবিডিটি থাকে, তাকে আমরা অক্সিজেন দিব লেস দেন 92% এর নিচে নামলে, মানে আমাদের থ্রেশহোল্ড ব্রঙ্কিওলাইটিস এর জন্য 90%, যদি বাচ্চা লেস দেন 3 মান্থ অথবা সিগনিফিকেন্ট কোমরবিডিটি থাকে তাহলে লেস দেন 92%। এখানে ইয়েলো যে হাইলাইটেড লাইন গুলো, এগুলো আমাদের প্রিভিয়াস রিকল থেকে নেওয়া। এরপর অক্সিজেন সাপোর্ট আমরা কিভাবে দিতে পারি? ন্যাজাল মাস্ক অথবা প্রং এর মাধ্যমে। যদি এডুকেট স্যাচুরেশন মেনটেন না করে বা টার্গেট স্যাচুরেশন মেনটেন না করে, আমরা হাই ফ্লো দিব, সিপ্যাপে সুইচ করব। এবং পেশেন্ট যদি যখন স্টেবল হবে, স্টেবল বলতে when taking adequate oral feed and saturation maintaining without oxygen, তাদেরকে আমরা ডিসচার্জ করতে পারবো। সিপেপ আমরা কখন দিব? যদি কোনো নো রেসপন্স টু হাই ফ্লো অথবা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি রেট অনেক বেশি এবং পেশেন্ট রেসপিরেটরি ফেলোরের দিকে যদি যায়। তো ড্রাগ ট্রিটমেন্ট স্পেসিফিক্যালি ব্রঙ্কিওলাইটিস এর জন্য নেই। যদি পেশেন্টের এজ লেস দেন 6 উইকস অথবা টেম্পারেচার মোর দেন 39 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে আমরা কনসালটেন্টের সাথে কথা বলে অ্যান্টিবায়োটিকের ডিসিশন নিব। একটা ড্রাগ আছে ব্রঙ্কিওলাইটিস এর জন্য, অজেলটামিভির। এটা আমরা কখন দিব? যদি সিমটম লেস দেন 48 আওয়ার্স এর কম হয় এবং ইনফ্লুয়েঞ্জার টেস্ট যদি তার পজিটিভ থাকে, অথবা হাই প্রিভেলেন্স অফ ইনফ্লুয়েঞ্জা, সাথে তার রিস্ক ফ্যাক্টর অফ সিভিয়ার ডিজিজ। কি কি রিস্ক ফ্যাক্টর? ক্রনিক রেসপিরেটরি, রেনাল, লিভার, নিউরোলজিক্যাল প্রবলেম, অথবা তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, অথবা ডায়াবেটিক পেশেন্ট, অথবা ইমিউনো কম্প্রোমাইজ। এসব কন্ডিশনে আমরা অজেলটামিভির দিতে পারি। অ্যাডমিশন কখন লাগবে? অ্যাডমিশনের অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, অ্যাবসলিউট ক্রাইটেরিয়া এবং রিলেটিভ ক্রাইটেরিয়া। অ্যাবসলিউট ক্রাইটেরিয়া বলতে আমরা সহজে মনে রাখবো যে যে পেশেন্টের অক্সিজেন লাগবে, তাদের অক্সিজেন লাগবে যাদের স্যাচুরেশন 90% কম, অথবা কোনো আন্ডারলাইং প্যাথোলজি আছে তাদের ক্ষেত্রে আমাদের 22% কম, যার এডুকেট ফিডিং, এই ডিহাইড্রেশন আছে, ডায়াগনস্টিক আনসার্টিনিটি আছে, অথবা অ্যাপনিয়া আছে তাদেরকে। এছাড়া পেশেন্ট যদি এমন থাকে যে তার উইদিন 48 আওয়ার্স এর মধ্যে আবার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে, লেস দেন 6 উইকস, মানে অনেক ছোট বাচ্চা, ফ্যামিলি সার্কামস্টেন্স যেখানে আমরা তাকে রিস্ক ফ্যাক্টর বা রেড ফ্ল্যাগ সাইন গুলো বুঝিয়ে দেওয়ার পরেও কেয়ার নিতে পারবে না, ইয়াঙ্গার এজ অথবা তার প্রি এক্সিস্টিং কোনো লাং ডিজিজ আছে, ডিসচার্জ কাদেরকে দিব? আর আমি বলেছি। এবং রেড ফ্ল্যাগ কি? এটা আমরা প্যারেন্টস কে বলে দিচ্ছি, যদি কোনো অ্যাপনিয়া, সায়ানোসিস, লেস দেন 50% ফিডিং যদি হয়, অথবা হয়ে যাওয়ার যদি তার কোনো ইউরিন আউটপুট না থাকে, ওরসেনিক রেসপিরেটরি ডিস, তাদেরকে আমরা হসপিটালে অ্যাডমিশন করবো। এখন এই এই বয়সী বাচ্চা বা প্রি স্কুল এজ, স্কুল এজ বলতে আমরা লেস দেন 3 ইয়ার্স অথবা লেস দেন 5 ইয়ার্স, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট যে ওয়েজ যদি রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের কিছু ডিফারেন্সিয়াল আসবে। একটা এপিসোডিক ভাইরাল হুইজ, মাল্টি ট্রিগার হুইজ, পারসিস্টেন্ট যদি সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাজমা হিসেবে তাকে লেবেল করবো না, কিন্তু অ্যাজমার ট্রিটমেন্ট আমরা তাকে দিব। এপিসোডিক ভাইরাল হুইজ বলতে কি বোঝায়? এখানে আমরা শুধুমাত্র তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথেই তার আমরা হুইজ পাবো, এবং এই এপিসোড গুলোর মাঝে পেশেন্ট ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা তাকে শর্ট একটি ব্রোঙ্কোডাইলেটর দিতে পারি। এই যে এপিসোডিক ভাইরাল ডিজিজ গুলো সাধারণত 6 বছরে গিয়ে রিজলভ হয়ে যায়, এই কারণে তাদেরকে আমরা অ্যাজমা বলতে পারি। মাল্টি ট্রিগার হুইজ, তাদের দেখা যাবে কোনো সিনারিও হয়তো দেওয়া থাকবে যে তাদের কোনো একটা আপার রেসপিরেটরি ইনফেকশন, অথবা সাইজের পরে ব্লিডিংটা বাড়তেছে, বা ঘরে পেট আছে, কোল্ড ওয়েদারে যে যদি বেশি হয়, এটাকে আমরা কিছুটা অ্যাটোপিক অ্যাজমার মতো পাই, এবং তাদের ক্ষেত্রে আমরা আইসিএস, ইনহেল কর্টিকোস্টেরয়েড ট্রায়াল আমরা কনসিডার করতে পারি। আর যাদের পারসিস্টেন্ট সিমটম, মানে নাইট অথবা এক্সারসাইজ, ডে কফ এবং রিকারেন্ট এপিসোড থাকে, মানে হিস্ট্রিটা পুরোপুরি অ্যাজমার মতো, তাদের ক্ষেত্রে আমরা ইনহেলার এবং প্রিভেন্টার যদি লাগে আমরা শুরু করব। এখানে আমরা যে মোটামুটি এইটুকুর মধ্যে যত যে ড্রাগ গুলো পড়েছি, এর মধ্যে আমাদের যে বিটা টু অ্যাগোনিস্ট বা সালবুটামল, যেটা আমরা ইউজ করি ব্রোঙ্কোডাইলেটর হিসেবে, এটার মেকানিজম অ্যাকশন কি? এটা রিল্যাক্স করে স্মুথ মাসেল ভায়া সিএমপি। মন্টিলুকাস, যেটা নিকোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ডি4 রিসেপ্টরকে ব্লক করে, এবং
ইনহেল কর্টিকোস্টেরয়েড এরা এয়ারওয়ে ইনফ্লামেশনকে কমায়। এই যে আমরা উইজের কথা বললাম, আমাদের সবসময় মাথায় আরো কিছু ডিজিজের কথা মনে রাখতে হবে। যদি রিকারেন্ট বা পারসিস্টিং উইজ বলে, যে একটা বাইফিজিক অথবা ভেরি লোকালাইজড উইজ, এখানে একটা ফিক্স লেশন সাজেস্ট করতেছে, এরকম যদি সিনারিও থাকে তাহলে আমরা ফরেন বডির কথা চিন্তা করবো, বা কোনো এয়ারওয়ে ম্যালফরমেশন বা কোনো কম্প্রেশন আছে কিনা আমরা চিন্তা করবো। যদি তার কিন্তু এর সাথে যদি দেখা যায় যে না, তার রিকারেন্ট নিউমোনিয়া হচ্ছে, ক্লাবিং আছে, পুর গ্রোথ আছে, তাকে কিন্তু আমরা আর অ্যাজমা বা সিম্পল ভিজি চাইল্ড হিসেবে তাকে লেবেল করবো না, আমাদের অন্য ডায়াগনোসিস এর কথা চিন্তা করতে হবে। এখন আমাদের নেক্সট ডিসকাশন হচ্ছে অ্যাজমা। অ্যাজমা থেকে আমাদের অ্যাকিউট যে ম্যানেজমেন্টটা, এটা থেকে প্রশ্ন আসে। অ্যাজমা সে অ্যাকিউট মেটা আমরা পেডিয়াট্রিক গাইডলাইন থেকে পড়বো। আর স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট বা ক্রনিক যে ম্যানেজমেন্টটা অ্যাজমা, সেটা যে নাইস যে গাইডলাইন 2024, সেখান থেকে আমরা পড়বো। অ্যাজমাটা কি? এটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার উইথ এয়ারওয়ে অফ এয়ারওয়ে উইথ রিভার্সিবল অবস্ট্রাকশন। রিভার্সিবল অবস্ট্রাকশন কেন? ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে এই অবস্ট্রাকশনটা রিভার্সিবল হয়, যেটাকে আমরা বলি ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। বা ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা প্রথমে তার এইজটা খেয়াল করতে হবে, কন্ট্রোলার আমরা ইউজ করব, সাথে প্রিভেন্ট আরো, এবং যদি আনকন্ট্রোল থাকে আমরা এসকেলেট করব এবং রেফার করব যখন নিডেড। এই যে কথাগুলো, এই কথাগুলো অ্যাজমার এরপরে যতগুলো স্লাইড করব প্রত্যেকটা স্লাইডে বারবার এই কথাগুলোই আসবে। আচ্ছা, প্রথমে একবার যে ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা কি? লেস দেন 5, এখানে মেইন কথা হচ্ছে লেস দেন 5 ইয়ার্স এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এবং যখনই আমরা ক্লিনিক্যালি কোনো সাসপেক্ট করব বাচ্চার অ্যাজমা, তখন তাকে আমরা একটা ইনহেল কর্টিকোস্টেরয়েডের ট্রায়াল দিব 8 to 12 উইকসে। যে পেশেন্ট ইমপ্রুভ করে তাকে আমরা অ্যাজমা হিসেবে লেবেল করতে পারবো, যদি ইমপ্রুভ না করে তাহলে আমরা অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করতে হবে। এই এজ গ্রুপে লেস দেন 5 ইয়ার্স এ আমরা স্পাইরোমেট্রি বা ব্রোঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট অথবা পেনো এগুলো আমরা করতে পারবো না। এই যে মিডল যে এজ গ্রুপটা 5 to 16 অথবা 5 to 12, তাদেরকে আমরা পেনো করবো, স্পাইরোমেট্রি করবো, ব্রোঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট করবো, অথবা পিক এক্সপিরেটরি ফ্লো রেটও করবো যদি যেটা পসিবল। এবং এর বড় যে বাচ্চা, তাদেরকে আমরা অ্যাডাল্ট যে ডায়াগনস্টিক টেস্ট গুলো সেগুলোতে আমরা চলে যাবো। আমরা একবার টিপিক্যাল সিমটম সাইন আমরা জানি, এপিসোডিক বিষ থাকে বা কাপ থাকে, ব্রেথলেসনেস, ব্রেথলাইনেস, এগুলো সবই ভ্যারিয়েবল, নাইটে ওরসানিন থাকবে এবং ট্রিগারিং ফ্যাক্টর থাকবে। পাইরোমেট্রিতে আমরা কি পাই? FEV1 বা এফবিসি রেশিওটা কম পাবো, এবং ব্রোঙ্কোডাইলেটর যে রিভার্সিবিলিটি টেস্টটা আমরা পজিটিভ পাবো। কিন্তু রেড ফ্ল্যাগ সাইন আছে, যেগুলো যদি থাকে আমরা অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করবো। এটা কি কি? যদি কোনো ক্রনিক তার ওয়েট অথবা প্রোডাক্টিভ কাপ থাকে, লাভিং, পুয়ার গ্রোথ, কোনো ফোকাল সাইন থাকে, এবং সিম্পটম যদি তার ফ্রম বার্থ থেকে থাকে, হিস্ট্রি অফ রিকারেন্ট নিউমোনিয়া, এবং সাডেন অনসেট সাথে ডিসপেজিয়া বা অ্যাসপিরেশনের কোনো ফিচার যদি থাকে। তাহলে যদি আমরা একটা রিকাল ডিসকাশন করি, যে একটা 12 ইয়ার্স ওল্ড চাইল্ড, সেটা নিউ বেস ওয়েট লস ফর রেসপন্স টু সাবা বা ICS। তাহলে আমরা দেখলাম যে একটা 12 বছরের বাচ্চা সে নতুন বীজ নিয়ে আসছে। আমরা কিন্তু জানি যে অ্যাজমা যদি কারো থাকে তাকে আমরা আর আর্লি সিমটম পাবো। 12 ইয়ার্স এই যে হঠাৎ করে নতুন করে অ্যাজমা সিমটম নিয়ে সে প্রেজেন্ট করবে না। অ্যাজমা সাধারণত ওয়েট লস থাকে না, এবং তার ICS, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ক্লু এখানে, যে সাবা ICS এর পোর রেসপন্স। তাহলে এখানে আমাদের অবশ্যই একটা টেস্ট এক্সরে করতে হবে। কেন চেস্ট এক্সরে করতে হবে? যেহেতু আদার দেন অ্যাজমা, তার কোনো নিউমোনিয়া বা কোনো অ্যাসপিরেশন, ফরেন বডি, সিস্টিক ফাইব্রোসিস বা অন্য কোনো ডিজিজ আছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। আর যদি কোনো একটা প্রি স্কুল চাইল্ড থাকে, যার এরকম একটা অ্যাজমা লাইক সিমটম নিয়ে এসে প্রেজেন্ট করছে, যে ডে এন্ড নাইটে তার কাফ বা উইজ আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করবো? ট্রায়াল অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড। কখনোই তাদের আমরা পিক ফ্লো ডায়েরি দেখবো না। কেন পিক ফ্লো ডায়েরি আমরা দেখবো না? কারণ এটা প্রি স্কুল এজ, অথবা লেস দেন 5 ইয়ার্স এর বাচ্চা কিন্তু পিক এক্সপ্লোরেটরি ফ্লো রেট আমরা মেজার করতে পারবো না। তো এই দুটো রিকল খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যখন ডায়াগনস্টিক অ্যাপ্রোচ দেখবো, এই ধরনের প্রশ্ন যখন আসবে, এইজটা খেয়াল করবো, এবং তার সাথে যে তার রেসপন্স এবং আসোসিয়েটেড কোনো রেড ফ্ল্যাগ সিমটম আছে কিনা এগুলো আমরা কনসিডার করবো। অ্যাকিউট অ্যাজমার যে ম্যানেজমেন্ট, অ্যাকিউট অ্যাজমার ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে প্রথমে সিভিআইডি যে ক্লাসিফিকেশনটা তা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্স অ্যাকিউট অ্যাজমাকে আমরা অ্যাকর্ডিং টু সিভিআরিটি তিনটা
গ্রুপে ক্লাসিফাই করেছি, একটা মাইল্ড অর মডারেট, সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং। আমরা কি কি পয়েন্টস দেখি? আমরা দেখি পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, তার ভাইটাল সাইন্স, the features of respiratory distress, saturation এবং peak expiratory flow। আমরা টোটাল 5টা পয়েন্ট দিয়ে এই 3টা গ্রুপে তাকে আমরা ভাগ করছি। মাইল্ড মডারেটে পেশেন্টের সবকিছু নর্মাল থাকবে, সে ফিডিং এবং নর্মাল থাকবে, তার স্পিচ নর্মাল থাকবে, সে সেন্টেন্স কমপ্লিট করতে পারবে, ভাইটাল সাইন্স নর্মাল থাকবে। রেসপিরেটরি সিমটমের মধ্যে আমরা তার ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস খুব প্রমিনেন্ট থাকবে না, মাইল্ড আমরা উইজিং পেতে পারি, স্যাচুরেশন 92% এর বেশি থাকবে এবং পিক এক্সপিরেটরি ফ্লো মোর দেন 50%। আমরা নর্মাল কত? নর্মাল কিন্তু অ্যাবভ 70 অথবা 80, তাহলে আমরা হচ্ছে 50 থেকে 70, মাইল্ড টু মডারেট এর ক্ষেত্রে 50 থেকে 70 এর মধ্যে থাকবে, মোর দেন 50% পাবো আমরা তার পিক এক্সপিরেটরি ফ্লো রেট। এখানে আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই যে আমরা রেসপিরেটরি ডিজিজ গুলো পড়ার সময় একটা ডিজিজের মধ্যে অক্সিজেন লেভেল অথবা কখন আমরা অক্সিজেন দিব, স্যাচুরেশন টার্গেট কত, এক এক রকম পাবো। তাহলে আমরা পড়ার সময় একটু যদি আমরা খেয়াল করি, যে ব্রঙ্কিওলাইটিস আমরা পড়েছিলাম, আমরা যদি লেস দেন 90% থাকে তখন তাকে অক্সিজেন দিব, এবং যদি লেস দেন অল্প বয়সী বাচ্চা হয় বা কোনো কোমরবিডিটি থাকে তখন 92% এর নিচে গেলে তাকে আমরা অক্সিজেন দিব। অ্যাজমার ক্ষেত্রে আমাদের লেভেলটা কত? 92। যদি 92% এর কম থাকে তখন এটাকে আমরা সিভিয়ার হিসেবে ক্লাসিফাই করবো এবং আমরা রেসপিরেটরি সাপোর্ট দিব। এক্ষেত্রে আমাদের টার্গেট স্যাচুরেশন হচ্ছে 94 থেকে 98%। তাহলে মাইল্ড আমরা ক্লাসিফাই করলাম, মাইল্ড টু মডারেট ক্লাসিফাই করলাম। সিভিয়ারের ক্ষেত্রে পেশেন্ট খুব ব্রেথলেস, টক ফিড অথবা ইট, যদি এরকম কোনো একটা ক্লু দেওয়া থাকে যে পেশেন্ট খেতে পারছে না বা কথা বলতে পারছে না, তখনই তাকে আমরা ক্লাসিফাই করব সিভিয়ার হিসেবে। মাইল্ড টু মডারেটে আমরা ভাইটাল সাইন্স নরমাল পেয়েছিলাম, এখানে আমরা ট্যাকিকার্ডিয়া এবং ট্যাকিপনিয়া পাবো অ্যাকর্ডিং টু এজ। অ্যাকর্ডিং টু এজ আমরা ট্যাকিপনিয়া এবং ট্যাকিকার্ডিয়ার যে ক্লাসিফিকেশনটা আমাদের গাইডলাইনে দেওয়া আছে সেখান থেকে আমরা ফলো করব। অর্থাৎ তার ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস অনেক বেশি থাকবে। কিরকম? এক্সেসরি মাসলস এর ইউজ বেশি থাকবে, তার সাবকোটাল ইন্টারকোস্টাল রিসেশন থাকবে, অ্যালানাজা ফ্লেয়ারিং থাকবে। স্যাচুরেশনটা লেস দেন 92% হবে এবং পিক এক্সপিরেটরি ফ্লো রেট লেস দেন 30 অথবা 30 to 50%। ঠিক আছে, 30 to 50% থাকবে আমাদের পিক এক্সপিরেটরি ফ্লো রেট। এখন যদি আমরা দেখি যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, লাইফ থ্রেটেনিং অ্যাজমাতে জেনারেল কন্ডিশনে পেশেন্টের জিসিএসটা কম থাকবে, তার লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড হবে, ইরিটেবল অথবা এক্সস্টেড থাকবে। এক্ষেত্রে আমরা পেশেন্টের পুরোপুরি, এখানে ট্যাকিপনিয়া ট্যাকিকার্ডিয়া পেয়েছিলাম আমরা সিভিয়ার, এক্ষেত্রে লাইফ থ্রেটেনিং এ তার আমরা সাইলেন্ট চেস্ট পেতে পারি এবং হার্টের আমরা ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি। পুরো রেসপিরেটরি ইফোর্ট থাকবে, তার এখানে ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি ইফোর্টের জন্য আমরা বুঝতে পারবো কি পাবো? সাইলেন্ট চেস্ট ও রেসপিরেটরি ইফোর্ট। এবং এখানে আমরা স্যাচুরেশন 92% এর পাশাপাশি তার সায়ানোসিস অথবা প্যালোর পেতে পারি এবং পিক এক্সপিরেটরি ফ্লো লেস দ্যান 30%। তাহলে আমরা 5টা পয়েন্ট দিয়ে 3টা গ্রুপে ভাগ করছি। এখানের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে স্যাচুরেশন মাইল্ড টু মডারেটে মোর দ্যান 92% থাকবে, পিক এক্সপিরেটরি 50% এর বেশি থাকবে, আদারওয়াইজ পেশেন্ট স্টেবল থাকবে। সিভিয়ারের ক্ষেত্রে তার ট্যাকিপনিয়া ট্যাকিকার্ডিয়া থাকবে, সে টক ফিড এগুলা হ্যাম্পার হবে, স্যাচুরেশন 92% এর কম থাকবে, পিক এক্সপিরেটরি 30 to 50% হবে। লাইফ থ্রেটেনিং এর ক্ষেত্রে অল্টার্ড কনসিয়াসনেস, সাইলেন্ট চেস্ট, পুর রেসপিরেটরি ইফোর্ট, সাথে তার সায়ানোসিস, প্যালো এবং পিক এক্সপিরেটরি ফ্লো লেস দেন 30%। অনেক সময় দেখা যায় যে সিভিয়ার অথবা লাইফ থ্রেটেনিং এটাকে একটা পেশেন্টকে আমরা তো বেশি ডিস্টেন্স কিন্তু আমরা নাও পেতে পারি, কেন? তার রেসপিরেটরি ইফোর্টই নাই, কিন্তু সে তার এক্সেসরি মাসলস তার হবে না। আরেকটা হচ্ছে আমরা সব সময় তাহলে অ্যাজমার পেশেন্ট অ্যাকিউট অবস্থা যখন আসবে তার আমরা রেসপিরেটরি রেট, হার্ট রেট, এআরএনটি, স্যাচুরেশন 5 বছরের উপর হলেই পিক এক্সপিরেটরি ফ্লো রেট এবং কনসাস লেভেল এগুলো দিয়ে আমরা তাকে মনিটর করবো। আজমা ডায়াগনোসিস এর জন্য অ্যাকুট আজমার ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে বা গাইডলাইনে যেটা বলেছে যে আমাদের রুটিন টেস্ট, এক্সরে, ব্লাড টেস্ট কোনো কিছুই প্রয়োজন নাই আনলেস লাইফ থ্রেটেনিং কন্ডিশন অথবা তার কোনো ডায়াগনোসিস আমরা সাসপেক্ট করতেছি যেগুলো অ্যাজমার রুটিন ম্যানেজমেন্টে ইমপ্রুভ করছে না, এখানে অল্টারনেটিভ ডায়াগনোসিস আমরা চিন্তা করছি। এখানে একটা রিকল খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা পেশেন্ট সাইনোসিস সাইলেন্ট টেস্ট নিয়ে আসছে, একটা নেবুলাইজ সালবুটামল এবং অক্সিজেন, এরপরেও তখন আমরা কি করবো? এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে সিনিয়র কল করতে হবে অথবা অ্যানেস্থেসিয়া বা পিআইসিইউ সাপোর্ট আমাদের লাগবে। কেন?
যে সাইলেন্ট চেস্ট রেসপিরেটরি রিপোর্ট যারা আছে, যে সাইনোসিস এই প্রেজেন্টেশন, তার যে কোনো সময় আমাদের রেসপিরেটরি সাপোর্ট ইন্টিউবেশন এবং মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। এই কারণেই আমরা তাকে অ্যানেস্থেশিয়া বা সিনিয়র কনসালটেন্ট বা পিআইসিইউ দিব। তাহলে এখানে যদি অন্য অপশন গুলো থাকে যে আগে, ওগুলো তো আমরা দিব, কিন্তু ফার্স্ট আমরা কি করবো, পিআইসিইউ কল করবো, অ্যানেস্থেশিয়া কল করবো। এখানে একটা আহ, এই কোশ্চেনের সাথে একটা রিলেটেড কথা বলে নিই, যে আমাদের আসলে এমআরসিএস কি দেখছি। এমআরসিএস টা কিন্তু আমাদের স্পেশালিটি দেখছে না। এখান থেকে আমরা এখানে assess করতে চাই যে আমরা তাকে প্রাইমারি ম্যানেজমেন্টটা দিতে পারছি কিনা বা প্রাইমারি ডায়াগনোসিস করতে পারছি কিনা, এবং কখন তাকে আমরা রেফার করব, কখন আমরা সিনিয়র কল করব, কোথায় আমরা অ্যানেস্থেসিক লাগবে, কোথায় আমাদের আর্জেন্ট ইন্টারভেনশন লাগবে, এই পয়েন্ট গুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাজমা যে ট্রিটমেন্ট প্রোভাইডার, অ্যাজমার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের যে ফ্লো চার্টটা, এখানে আমরা যেসব ড্রাগস গুলো ইউজ করি, প্রথমে আমরা দিব কি অক্সেল দিব, যদি স্যাচুরেশন 92% এর কম হয়, এবং আমাদের টার্গেট স্যাচুরেশন হবে 94 থেকে 98%। এর শর্ট অ্যাক্টিং ব্রোঙ্কোডাইলেটর সলবুটামল, যেটা আমরা যদি পেশেন্ট অলরেডি ইনহেলার পেয়ে থাকে তাকে আমরা ইনহেলারটাই দিব। অথবা ইনহেলারে যদি ইমপ্রুভ না করে তাকে আমরা নেবুলাইজেশন অ্যাড করবো। এবং সালবুটামল নেবুলাইজেশনে যদি পেশেন্ট ইমপ্রুভ না করে, তখন তাকে আমরা ইপিটপিয়াম ব্রোমাইড অ্যাড করবো। এবং এই যে কোনো স্টেপে আমরা তাকে, যদি ওরাল স্টেরয়েড যদি সে টলারেট করে, তাকে আমরা ওরাল স্টেরয়েড দিব, অথবা আইভি হাইড্রোকর্টিসন দিব। এরপরেও পেশেন্ট ইমপ্রুভ করলো না, তখন আমরা তাকে পিআইসিইউ কল করব, অথবা আর্জেন্সি নিয়ার বা অ্যানেস্থেসিস্ট কল করবো। তাকে আমরা আইভি ম্যাগনেসিয়াম সালফেট দিব, বোলাস। এরপরেও পেশেন্ট ইমপ্রুভ না করলে আমরা আইভি ব্রোঙ্কোডাইলেটর যে সালবুটামল অথবা আইভি অ্যামিনোফারিন বোলাস দিব। এরপরেও ইমপ্রুভ না করলে আমরা আইভি সালবুটামল কন্টিনিউয়াস ইনফিউশন দিব। এই যে ড্রাগসের যে ফ্লো চার্টটা, এটাই অ্যাকুট অ্যাজমা ম্যানেজমেন্ট, এবং এই চার্টটাই আমাদের গাইডলাইনে ডিটেলস দেওয়া আছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমরা যখন সালবুটামল ব্রোঙ্কোডাইলেটর যখন আমরা ইউজ করবো, বোথ অ্যাকিউট এবং ক্রনিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, বাচ্চাদের জন্য আমরা স্পেসার ইউজ করবো, যেটি অ্যাগোনিস্ট যে নেবুলাইজার আমরা স্পেসারের সাহায্যে ইউজ করব। যদি লেস দেন 5 ইয়ার্স, গাইডলাইনে লেস দেন 5 ইয়ার্স বলা আছে, বা ছোট বাচ্চা যদি হয় যাদের ক্ষেত্রে তারা অ্যাপ্রোপ্রিয়েটলি মাউথ পিস দিয়ে সিল করতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা উইথ মাস্ক ইউজ করবো। যদি 5 বছরের বড় হয় তাদেরকে আমরা উইদাউট মাস্ক ইউজ করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই এজ লিমিটটা আমাদের টেক্সট গুলাতে 3 ইয়ার্স দেওয়া আছে, গাইডলাইনে যেহেতু 5 ইয়ার্স আছে, আমরা 5 ইয়ার্সটাই ফলো করবো। তাহলে বিষয়টা কি, যে যখনই আমরা তাকে ব্রোঙ্কোডাইলেটের ইনহেলার যখন আমরা ইউজ করবো, বাচ্চাদের ক্ষেত্রে সবসময় স্পেসার আমরা ইউজ করবো। যদি ছোট বাচ্চা হয় লেস দেন 5 ইয়ার্স, উইথ মাস্ক, এবং বড় বাচ্চা হলে উইদাউট মাস্ক। ড্রাই পাউডার ইনহেলারটা মোর দেন 4 ইয়ার্স এর বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, এবং তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো যাদের রেসপিরেটরি ইফোর্টটা ভালো। হ্যাঁ, আমরা ড্রাই পাউডার ইনহেলার কিন্তু কখনো অ্যাকিউট অ্যাজমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করবো না। অ্যাকিউট অ্যাজমা ম্যানেজমেন্টে আমরা মনিটরিং, এখানে আমরা যে ড্রাগস গুলো দিই সেই অনুযায়ী আমাদের মনিটরিং হবে। এবং যে কোনো স্টেপে পেশেন্ট যদি ইমপ্রুভ করে, ইমপ্রুভমেন্টটা কি, পেশেন্টের স্যাচুরেশন 94% এর বেশি, ইন রুম এয়ার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, এই জাতীয় পিক এক্সপিরেটরি ফ্লো মোর দেন 75%, যদি 5 বছরের বড় হয় তাদের ক্ষেত্রে আমরা মনিটর করতে পারবো। সে ট্রিটমেন্ট 4 আওয়ার্স পাওয়ার পরে স্টেবল আছে, এবং তাকে যে প্যাপ এবং ইনহেলার টেকনিক, যে হোম যে অ্যাজমা ম্যানেজমেন্ট, এগুলো সব আমরা চেক করে দিয়েছি। তাহলে যখনই কোনো পেশেন্ট অ্যাকুট অ্যাজমা লাইক কন্ডিশন নিয়ে আসবে, এর সাথে আমাদের কিছু আদার ডিফারেন্সিয়াস আছে কিনা আমরা একটু চিন্তা করতে হবে। কেমন, যদি কোনো একটা পেশেন্টের হিস্ট্রিতে দেওয়া থাকে যে সাডেন একটা কাফ অথবা চোখ, এখানে কিন্তু মুখে দেওয়া থাকতে পারে, সে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে ছিল অথবা কোনো বার্থডে পার্টিতে গিয়েছে, হ্যাঁ, ইউনিল্যাটারাল একটা ভিজের কথা বলা আছে, সেক্ষেত্রে ফরেন বডি আমাদের একটা ডিফারেন্সিয়াস আসবে। এবং আমরা ইনভেস্টিগেশনের জন্য এখানে কি করবো, চেস্ট এক্সরে বোথ ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি টিম, এবং রিডিড ব্রঙ্কোস্কোপি করবো। যদি কোনো পেশেন্টের এই সিমটমের সাথে তার ক্রনিক একটা ওয়েট কাট এবং ক্লাবিং এর হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা 3টা ডিফারেন্সিয়াস আমাদের আসবে: ব্রোনকিটিস, সিস্টিক ফাইব্রোসিস,
প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, যেটা আমরা চিন্তা করবো সে অনুযায়ী আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়ার জন্য অনেক সময় সাথে তার একদম ডে 1 থেকে বার্থ তার রাইনাইটিস নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, তার 2 ইয়ারের একটা হিস্ট্রি থাকতে পারে। সেক্ষেত্রে নাজাল নাইট্রিক অক্সাইড অথবা নাজাল ব্রাশিং করে সিলিয়ারি স্টাডিজ এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করবো। সিস্টিক ফাইব্রোসিসে এই অনেক ওয়েট কাফ এবং ক্লাবিং এর সাথে তার একটা টিআইটি সিমটম, স্টিয়াটোরিয়ার একটা হিস্ট্রি থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অ্যাথলেট বাচ্চার ক্ষেত্রে তার একটা হচ্ছে ইন্সপিরেটরি টেস্টাইডোরের হিস্ট্রি থাকতে পারে। এটা ভোকাল কর্ড ডিসফাংশনের জন্য অনেক সময় এটা হয়, খুব রেয়ার। এক্ষেত্রে আমরা একটা প্রো ভলিউম লুপ এবং লাইন্ডোস্কোপ ডিউরিং এক্সারসাইজ, এটাকে এক্সারসাইজ ইনডিউসড লাইঞ্জিয়াল অবস্ট্রাকশন, এক্সারসাইজ ইনডিউসড লাইঞ্জিয়াল অবস্ট্রাকশন অথবা ভোকাল কর্ড ডিসফাংশন, এটা আমরা লাইন্ডোস্কোপি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা খুবই রেয়ার। তাহলে এই যে আমরা মাইল্ড মডারেট সিভিয়ার যে অ্যাজমাটাকে আমরা ক্লাসিফাই করলাম, প্রথমে আমরা আমাদের ড্রাগসগুলোর ফ্লো চার্টটা পড়লাম। যদি আমরা ডিটেলস পড়ি যে একটা মাইল্ড, এই ফিচার গুলো দেখে বুঝলাম সে মাইল্ড অথবা মডারেট, তাকে আমরা প্রথমে সেই যে ব্রোঙ্কোডাইলেটরটা পাচ্ছে সেই ব্রোঙ্কোডাইলেটর বা সালবুটামল ইনহেলারটাই আমরা স্পেসারের মাধ্যমে দিই, স্যাচুরেশন 92% এর কমন অক্সিজেন দিই। যদি তার এই দুটা ট্রিটমেন্টে পুয়ার রেসপন্স হয় তাকে আমরা ওরাল প্রেডিসোলন কনসিডার করব। প্রতি 15 থেকে 30 মিনিট পর পরই তাকে আমরা মনিটর করব। কি কি দিয়ে মনিটর করব? যেই ফিচার গুলো দিয়ে আমরা তাকে ক্লাসিফাই করেছিলাম সেই ফিচার গুলোই আমরা মনিটর করব। তার ওয়ার্ক অফ ব্রিদিং কেমন, স্যাচুরেশন কেমন, ভাইটালস কেমন, এবং অ্যাবিলিটি টু টক করা ঠিক। পেশেন্ট যদি ইমপ্রুভ করে বা স্টেবল থাকে ওরালি ইনহেলারে, তাকে আমরা, এবং স্যাচুরেশন 94% এর বেশি থাকে, পিকেএস 75% এর বেশি যদি হয়, তাকে আমরা ডিসচার্জ করব। এবং ডিসচার্জের আগে তাকে ইনহেলার টেকনিক শেখাবো, অ্যাজমা অ্যাকশন, তার অ্যাজমা অ্যাকশন যে প্ল্যান, তার ট্যাপ ঠিক মতো আছে কিনা সেটা আমরা দেখবো, এবং না থাকলে দিয়ে দিব, এবং ফলো আপ কখন করবে সেটা আমরা দেখিয়ে দিব। এবং যদি ইমপ্রুভ না করে তখন তাকে আমরা স্কেলেট করবো, এবং সিভিয়ার অ্যাকুট অ্যাজমার ম্যানেজমেন্টে আমরা চলে যাবো। সিভিয়ার অ্যাজমার ম্যানেজমেন্ট, সিভিয়ার অ্যাকুট অ্যাজমার ম্যানেজমেন্টে আমরা তাকে আমরা সালবুটামল দিব, কিন্তু এক্ষেত্রে আমরা নেবুলাইজার দিব, অথবা তার যে মিটার ডোজ ইনহেলার যেটা সেটা আমরা আরো ফ্রিকোয়েন্ট 2 to 10 পাফ আমরা দিব। এবং এর সাথে যদি তার ইমপ্রুভমেন্ট না থাকে আমরা ইফাটপিয়াম ব্রোমাইড নেবুলাইজেশনটা অ্যাড করবো। এক্ষেত্রে আমরা অবশ্যই ওরাল স্টেরয়েডটা স্টার্ট করে দিব। যদি ওরাল স্টেরয়েড সে টলারেট করতে না পারে তাকে আমরা আইভি স্টেরয়েড দিব, তাকে আমরা শুরু করে দিব। এরপরে আমরা তাকে অ্যাসেস করবো, যদি পেশেন্ট ইমপ্রুভ করে স্টেপ ডাউন করব। যদি পেশেন্ট ইমপ্রুভ না করে তখন তাকে আমরা কন্টিনিউয়াস সালবুটামল নেবুলাইজেশন এবং ইপাটপিয়াম ব্রোমাইড আমরা রিপিট করবে। এবং যেহেতু সে ওয়ার্সেনিং হচ্ছে এবং লাইফ থ্রেটিং কন্ডিশনের দিকে যাচ্ছে, তাকে আমরা অ্যাডমিট করবো, ক্লোজ মনিটরিং করবো, এবং সিনিয়র আইসিইউতে আগেই আমরা কল দিয়ে রাখবো। এখন পেশেন্ট আমাদের কাছে লাইফ থ্রেটেনিং ফিচার নিয়ে এসেছে, অথবা সে মডারেট টু সিভিয়ার থেকে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে আসছে, আগের ম্যানেজমেন্টে সে ইমপ্রুভ করে নাই, তখন তাকে আমরা কি করবো? আমরা অবশ্যই প্রথমেই আমি আইসিইউ অথবা পিআইসিইউ তে কল দিব, এবং সিনিয়র কনসালটেন্ট বা স্পেশালিস্টকে আমরা কল দিব। তাদের ক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, এবং কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সালবুটামল নেবুলাইজার দিব, অক্সিজেন যাইবেন। এর সাথে আমরা ইপাটপিয়াম ব্রোমাইডটা নেবুলাইজেশন অ্যাড করবো। এদের ক্ষেত্রে আমরা আইভি হাইড্রোকর্টিসন দিব, কোনো ওরাল প্রেডিসোলনের কোনো সুযোগ নেই। এর ফলেও যদি পেশেন্ট ইমপ্রুভ না করে তখন আমাদের আইভি ড্রাগসে চলে যেতে হবে। প্রথমে আমরা আইভি ম্যাগনেসিয়াম সালফেট বোলাস দিব। যদি পেশেন্ট ইমপ্রুভ না করে আইভি সালবুটামল অথবা আইভি অ্যামিনোফাইলিক বোলাস দিব। এর ফলেও পেশেন্ট ইমপ্রুভ না করলে আইভি সালবুটামল ইনফিউশন দিব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে পেডিয়াট্রিক যে গাইডলাইন গুলোতে নতুন এডিশনের নতুন যে পয়েন্ট গুলা, সেইগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বা নতুন গাইডলাইনে যে চেঞ্জ গুলো আসছে সেইগুলা পরীক্ষাতে সাধারণত দেওয়া হয়। এবং একটা সুবিধা হচ্ছে ওনারা গাইডলাইন গুলাতে ওই নতুন পয়েন্ট গুলা বা যেগুলো চেঞ্জ পয়েন্ট গুলা আমরা সফট কপিতে দেখবো, সেগুলো ওনারা ব্লু কালারে এবং রেড কালারে হাইলাইট করে দিয়েছে। তাহলে আমরা নতুন যে পয়েন্ট গুলো বা যে চেঞ্জ পয়েন্ট গুলো সেগুলো আমরা অবশ্যই খেয়াল করতে হবে। এইখানে অ্যাকুট অ্যাজমার যে আগে যে গাইডলাইন ছিল, এর আগে 22 থেকে 24 যে গাইডলাইন ছিল, ওখানে প্রথমে আইভি সালবুটামল বোলাস
পরে আইভি ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে সালবুটামল ইনফিউশন ছিল। কিন্তু এখন আমরা নেবুলাইজেশন আইভি হাইড্রোকর্টিসনের পরপরই আইভি ম্যাগনেসিয়াম সালফেট বোলাস দিব, এরপরে আইভি সালবুটামল বোলাস দিব। আগে আইভি অ্যামিনোফালিনের কথা বলা ছিল না, কিন্তু এখন আমরা আইভি সালবুটামল বোলাস অথবা আইভি অ্যামিনোফালিন বোলাস ফলোড বাই কন্টিনিউয়াস ইনফিউশন। এরপরেও ইমপ্রুভ না করলে আমরা আইভি সালবুটামল ইনফিউশন দিব। এই প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউয়াস তার ভাইটাল গুলো মনিটরিং করতে হবে, এবং ড্রাগস গুলোর জন্য আমাদের কিছু স্পেশাল মনিটরিং আছে। প্রেশার মনিটরিং কি? ম্যাগনেসিয়াম সালফেটের জন্য তাকে আমাদের ব্লাড প্রেশার মনিটর করতে হবে এভরি 5 মিনিট। মানে তার হার্ট রেট, রেসপিরেটরি রেট, কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং, পিও2 এবং এসএ2 বা পিও2 আমরা মনিটর করব। আর যারা আইভি সালবুটামল ইনফিউশন পাবে তাদের ক্ষেত্রে আমাদের এক্সট্রা ইউরিয়া ইলেক্ট্রোলাইট মনিটর করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা সামারি করি যে একটা মাইল্ড মডারেট, এই একটা স্লাইডেই আসলে আমরা এতক্ষণ যা পড়েছি তাই দেওয়া আছে, যে একটা স্টেবল বাচ্চা যার স্যাচুরেশন 92% এর বেশি, যে ফিট করতে পারে, তাকে আমরা সালবুটামল ইনহেলার দিব, বুক্সেন দিব এবং ওরাল স্টেরয়েড স্টার্ট। যদি সে ইমপ্রুভ না করে বা সিভিয়ার ফিচার নিয়ে প্রেজেন্ট করে, তাকে আমরা নেবুলাইজ বুক্সেন, নেবুলাইজ সালবুটামল, ইপ্রাটপিয়া এবং স্টেরয়েড ওরাল অথবা আইভি দিব। যদি রেসপন্স থাকে তাকে আমরা অ্যাডমিট করবো। লাইফ থ্রেটেনিং ফিচার থাকে তাকে আমরা প্রথমেই পিআইসিইউ এবং সিনিয়রকে কল দিব, হাই ফ্লো অক্সিজেন দিব, কন্টিনিউয়াস নেবুলাইজার উইথ অক্সিজেন ড্রাইভেন নেবুলাইজেশন যেটা, সেটা আমরা মেনটেন করবো। আইভি ম্যাগনেসিয়াম সালফেট, এর সাথে আইভি ব্রোঙ্কোডাইলেটর ইমপ্রুভ না করলে, প্লাস মাইনাস সেঞ্চুরি ইমপ্রুভ না করলে আইভি ব্রোঙ্কোডাইলেটর, সালবুটামল অথবা অ্যামিনোফাইলিন বোলাস অথবা ইনফিউশন। এবং পেশেন্ট এর পরেও ইমপ্রুভ না করলে আমরা পিআইসিইউ বা আইসিইউ তাকে ট্রান্সফার করব। এখানে যে মনিটরিংটা আমি বলেছিলাম সেটা এখানে আবার আলাদা করে হাইলাইট করে দেওয়া আছে। এইটা হচ্ছে গাইডলাইনে যে ফ্লো চার্টটা দেওয়া আছে, এখানে ডিটেলস প্রত্যেকটা ড্রাগস এর ডোজ সহ দেওয়া আছে। এটা আমি এখানে যেহেতু অনেক ক্লামজি হয়ে যায়, এই কারণে এখানে এই ডোজ গুলো আমরা রাখিনি। তাহলে এখন অ্যাজমার সাথে এরপরে আমাদেরকে জানতে হবে ক্রনিক অ্যাজমা। ক্রনিক অ্যাজমাটা কি? যে যাদের আমাদের ক্রনিক ম্যানেজমেন্ট লাগবে, স্টেপ আপ লাগবে, তাহলে আমাদের স্টেপ আপ তাদের লাগবে। স্টেপ আপ লাগবে কিনা সেটা কনফার্ম করার জন্য প্রথমে আমাদেরকে তার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, যে সে হয়তো ফার নিড অথবা অ্যাজ নিডেড সালবুটামল পাচ্ছে, ব্রঙ্কোডাইলেটর ইনহেলার পাচ্ছে, কিন্তু সে ইমপ্রুভ হচ্ছে না, বারবার তার সিমটম রিকার করছে। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের ডায়াগনোসিস ঠিক আছে কিনা, ট্রিগারিং ফ্যাক্টর গুলো ঠিক আছে কিনা, ইনহেলার টেকনিক, স্পেসার ইউজ, স্মোকিং এক্সপোজার এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর। নতুন গাইডলাইন গুলোতে এই পয়েন্ট গুলো বারবার হাইলাইট করা হয়েছে যে আমরা বিফোর এসকেলেশন এই পয়েন্ট গুলো আমরা খেয়াল করবো। এবং তখন আমরা স্টেপ আপ করবো যে এই পয়েন্ট গুলো সব এক্সক্লুড করার পরও যদি আর প্রতি সপ্তাহে 3 দিনের বেশি তার সিমটম থাকে, নাইট ওয়েকিং থাকে, এক্সারসাইজ সিমটম থাকে, এবং ফ্রিকোয়েন্টলি যে হচ্ছে সপ্তাহে 3বারের বেশি তার রিলিভার ইউজ লাগতেছে, অথবা তার প্রতিদিন রিলিভার ইউজ লাগতেছে, সেক্ষেত্রে আমরা তাকে স্টেপ আপ করবো। এবং যদি 3 মাস পর্যন্ত কোনো পেশেন্ট কন্ট্রোল থাকে, তাকে আমরা স্টেপ ডাউন করবো। মেইন আমাদের ক্রনিক অ্যাজমা ম্যানেজমেন্টের মেইন থিমটা কি? যারা 5 বছরের নিচে তাদেরকে আমরা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কিয়াল অ্যাগনিস্ট অ্যাডমিটেড দিব। যদি সিমটম ইমপ্রুভ না করে বা তার এই ক্রাইটেরিয়া গুলো থাকে, তখন তাকে আমরা 8 সপ্তাহে একটা লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েডের আমরা ট্রায়াল দিব। যদি পেশেন্ট ইমপ্রুভ করে আমরা বন্ধ করবো, যদি পেশেন্ট ইমপ্রুভ না করে আমরা মডারেট ডোজ আইসিএস এর সুইচ করতে পারি, অথবা তাকে এলটিআরএ বা হচ্ছে মন্টিলুকাস বা লিকুইড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করবো, এবং আমরা রেফার করবো টু রেসপিরেটরি ফিজিশিয়ান। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে আমরা সবাইকে লো ডোজ আইসিএস উইথ সাবা অ্যাজ নিডেড এভাবে শুরু করব। যদি আনকন্ট্রোল থাকে তাদেরকে আমরা মার্ট রেজিমেন্ট দিব। মার্ট রেজিমেন্টটা কি? মেইনটেনেন্স অ্যান্ড রিলিভার থেরাপি। মার্ট রেজিমেন্টে যারা থাকে তাদের ইনহেলার দেওয়া থাকে, যেটা তারা বোথ প্রিভেন্টার এবং ডিলিভার হিসেবে ইউজ করে। সেখানে একটা স্টেরয়েড প্লাস একটা লং একটি ব্রোঙ্কোডাইলেটর, এটা হচ্ছে ফর্মোটেলর, যেটা আমরা আগে আমাদের ফর্মোটেলর যে কম্বিনেশনটা আছে সেইটা মার্ট রেজিমেন্টে ইউজ করা যায়, সেটা আমরা দিব। অথবা যদি তারা মার্ট রেজিমেন্ট অ্যাবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা আইসিএস এর সাথে লাভা
লং অ্যাক্টিং ব্রোঙ্কোডাইলেটর, যেটা সালমেটেরল। ফরমোটেরলটাও লং অ্যাক্টিং ব্রোঙ্কোডাইলেটর, কিন্তু সেটা আমরা ভার্টিজমিনে ইউজ করতে পারি এবং রিলিভার হিসেবে ইউজ করতে পারি। কিন্তু এক্সেস লাভা যেটা সালমেটেরল যে পাথওয়েটা, সেটা আমরা রিলিভার হিসেবে ইউজ করতে পারি না। এক্ষেত্রে আমাদের অ্যাজ নিডেড ইউজ করতে হবে। তো আমরা যদি ফ্লো চার্ট গুলো দেখি, আচ্ছা, এখানে ওই আগের কথাগুলোই বলা হয়েছে যে আমরা 3 বছর নিচে বা গাইডলাইনে 5 বছর বলা হয়েছে যে তাদেরকে আমরা মিটাডোজ ইনহেলার স্পেসার সাথে ফেস মাস্ক থাকবে। 3 বছর বা 5 বছরের উপরে আমরা উইদাউট মাস্ক ইউজ করতে পারি। যদি 4 বছরের বড় বাচ্চা হয় তাদেরকে আমরা ড্রাই পাউডার ইনহেলারটা তাকে আমরা দিতে পারি। আচ্ছা, অ্যাজমা লাইক কন্ডিশন এগুলো আমি আগেই আলোচনা করেছি। এই যে কখন আমরা দিব, যে তার রিলিভার ইউজ মোর দেন 3 days পার উইক, অথবা তার নাইট উইকে মোর দেন 1 per week যদি থাকে। অ্যাজমা ডায়াগনস্টিক যে টেস্ট, এটা আমরা আগেও করেছিলাম, যে হচ্ছে আন্ডার 5-এ আমরা ট্রায়াল দিব। ট্রায়ালে যদি রেসপন্স করে তাহলে বুঝতে হবে এটা অ্যাজমা। যদি ট্রায়ালে রেসপন্স না করে তাহলে আদার কজ চিন্তা করতে হবে। 5 থেকে 16 বছরে আমরা ফেনো, ব্রোঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি, এক্সপ্লোইটেড ফ্লো, অ্যাটোপি অথবা আইজি অথবা ইউসিনিফিল কাউন্ট আমরা করবো। এইটার ভ্যালু গুলা কি, ভ্যালুটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ফেনোটা কি, ফেনোটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি মার্কার। ফেনোটা আমাদের অ্যাজমা ডায়াগনোসিসে হেল্প করে, এবং আনকন্ট্রোল অ্যাজমা বা পুয়ার কন্ট্রোল অফ অ্যাজমা, এইটা ডিফাইনও কিন্তু করে ফেনো দিয়ে। মানে ফেনো লেভেল আমরা শুধু ডায়াগনোসিস না, তার অ্যাজমা কন্ট্রোল রাখার জন্য আমরা ফেনো লেভেল করতে পারি। তাহলে 5 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য ফেনো লেভেল যদি মোর দেন 35 পার বিলিয়ন, অথবা তার ব্রোঙ্কা ডায়ালেটর রিভার্সিবিলিটি টেস্ট, এখানে এই ভ্যালুটা আমাদের মনে রাখতে হচ্ছে মোর দেন 12% ফ্রম বেস লাইন, অথবা মোর দেন 10% প্রেডিক্টেড নর্মাল যদি ইমপ্রুভ করে। এক্সপেক্টেড ফোরেস্ট যদি তার মোর দেন 10-20% ইমপ্রুভ করে, অথবা তার রেজড আইজি অথবা ইউসিনিফিল কাউন্ট যদি মোর দেন 500 থাকে। আর অ্যাডাল্টস বা হচ্ছে 16 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে ফেনো লেভেলটা হচ্ছে মোর দেন 50 অথবা ইউসিনিফিল অ্যাবভ অ্যাভারেজ। এখানে FEV1 12%, এখানে একটা ml এর হিসাব দেওয়া আছে 200 ml, এক্সপেক্টেড ফ্লোরে 20%। এখন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যদি আন্ডার 5 বা 5 বছরের নিচের ক্ষেত্রে যদি আমরা মনে রাখি, এখানে আমরা কমন একটা জিনিস মনে রাখবো সবার ক্ষেত্রে। নতুন অ্যাজমা গাইডলাইন হচ্ছে সবাইকে আমরা একটা লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড আমরা দিব। অ্যাজমা ডায়াগনোসিস হলে আমরা তাকে লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব, সাথে তার একটা রিলিভার থাকবে, প্রিভেন্টার প্লাস রিলিভার থাকবে। 5 বছরের নিচে আমরা কোনো লং অ্যাক্টিং ব্রোঙ্কোডাইলেটর ইউজ করতে পারবো না। মানে সালমেটেরল, ফরমেটেরল এগুলো আমরা ইউজ করতে পারবো না। এগুলো 5 বছরের নিচে কিন্তু কোনো মার্ক রেজিমেনের কথা বলা নেই, কোনো লাভার কথা বলা নেই। তাহলে যদি আমরা একটা 5 বছরের নিচে একটা বাচ্চা অ্যাজমা, সাসপেক্টেড অ্যাজমা অথবা তার অ্যাকিউট কোনো সিমটম নিয়ে ওই ক্যাটেগরি যে ফিল করে, তাকে আমরা 8 to 12 weeks এ লো ডোজ ICS ট্রায়াল দিব, সাথে সাবা থাকবে অ্যাজ নিডেড। যদি ইমপ্রুভ না করে তাহলে আমাদেরকে অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করতে হবে। যদি ইমপ্রুভ করে আফটার ট্রায়াল, একটা 3 মাস পর আমরা এটা বন্ধ করে দিব, এবং যদি পেশেন্ট আমরা রিভিউ করবো আফটার 3 মান্থ। যদি তার ইমপ্রুভ না করে, অথবা তার সিস্টেমিক স্টেরয়েড যদি লাগে, তার যদি হসপিটালাইজেশন লাগে, মানে তার যদি স্কেলেট লাগে, সেক্ষেত্রে আমরা তাকে রেগুলার ICS, সাথে আমরা লো, সেটা আমরা লো থেকে মডারেট ডোজে, লো টু মডারেট ডোজ পর্যন্ত ইউজ করতে পারি, সাথে সাবা থাকবে। এবং যদি আনকন্ট্রোল থাকে আমরা একটা নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা মন্টেলুকাস্টের ট্রায়াল আমরা ইউজ করতে পারি। এবং যদি মন্টেলুকাস্টের কোনো সাইড ইফেক্ট অথবা ইনএফেক্টিভনেস যদি থাকে, তাকে আমরা বন্ধ করবো এবং রেফার করবো। এর একটা মজার বিষয় যে নতুন গাইডলাইন গুলোতে কিন্তু মন্টেলুকাস্টের ইউজটা খুব একটা বেশি হাইলাইট করা হয়নি, বরং অ্যাড করার পরে যদি ইনএফেক্টিভ থাকে অথবা কোনো সাইড ইফেক্ট থাকে, ট্রায়ালের পরে ইমপ্রুভ না, বন্ধ করে দিতে বলা হচ্ছে। এখন যদি আমাদের 5 থেকে 11 বছর, আমাদেরকে আসলে মেইনলি মনে রাখতে হবে এই এজ গ্রুপ, এই এজ গ্রুপটাতে প্রশ্ন আসে। আমি দেখি এখানে আমরা তাদেরকে নিউলি ডায়াগনোস একটা অ্যাজমা, তাদের সবার ক্ষেত্রে আমরা লো ডোজ ICS এবং সাবা, মানে তাদের সবার ক্ষেত্রে আমাদেরকে প্রিভেন্টার মেডিকেশন দিতে হবে। যদি পেশেন্ট ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে সে মার্ক ম্যানেজ করতে পারবে কিনা সেক্ষেত্রে অ্যাসেস করবো, এবং তাকে একটা লো ডোজ মার্ক দিব। লো ডোজ মার্ক কি হতে পারে কম্বিনেশনটা, এটা হতে পারে বুডেসোমাইট এবং ফর্মিচুলার একটা কম্বিনেশন হতে পারে। ইমপ্রুভ না করলে মডারেট ডোজ মার্ক, এবং এরপর ইমপ্রুভ না করলে আমরা অ্যাজমা স্পেশালিস্টের কাছে রেফার করবো। আর যদি পেশেন্ট মার্ক রেজিমেন্ট ম্যানেজ করতে না পারে, ম্যানেজ বলতে এখানে
মানে ফিনান্সিয়াল ইস্যু শুধু না, এখানে যদি পেশেন্ট নার্ভ কিভাবে ইউজ করবে বা কিভাবে তাকে যদি আমরা কনভিন্স করতে না পারি যে একই ইনহেলার সে আহ, কিছুতে মেনটেনেন্স এবং রিলিভার দুটো হিসেবে ইউজ করবো, এগুলো যদি তার এবিলিটি যদি আমরা বা তার কমপ্লায়েন্স যদি পুয়ার হয়, সেক্ষেত্রে আমরা তাকে লোডোস আইসিএস বা সাবার সাথে আমরা নিকোটাইড অ্যান্টাগনিস্ট বা মন্টিলুপার 82 এর সাথে ট্রায়াল দিব। ইমপ্রুভ করলে কন্টিনিউ করবো, ইমপ্রুভ না করলে বন্ধ করে দিব। এরপরেও যদি ইমপ্রুভ না করে আমরা লো ডোজ থেকে আইসিএস এর সাথে নাবা, মানে হচ্ছে সালমেটেরল বা ফ্লুটিকাসল বা বুটাসনের কম্বিনেশন, এটা আমরা ইউজ করবো। এর সাথে সাবা থাকবে। এরপরে মডারেট ডোজ আইসিএস নাবা, এরপরেও ইমপ্রুভ না করলে আমরা তাকে রেফার করবো অ্যাজমা স্পেশালিস্টের কাছে। 12 বছরের উপরে অ্যাডাল্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কি জেনে রাখবো যে অ্যাডাল্টের ক্ষেত্রে এখন রিকমেন্ডেশনটা কি। অ্যাডাল্ট আমরা পড়ছিলাম যে 12 বছরের উপরে যে বাচ্চা বা অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাজমার ম্যানেজমেন্টটা কেমন হবে। এখানে আমাদের এখনকার গাইডলাইন হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট থেকে তাদেরকে আমরা স্টেরয়েড দিব। একে বলা হয় এয়ার থেরাপি। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিলিভার। অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিলিভার বলতে কি, আমাদের অ্যাজ নিডেড আমরা রিলিভার ইউজ করবো, যে রিলিভারে একটা স্টেরয়েড অ্যাড থাকবে। এটা কি হয়তো হতে পারে বুডেসোনাইট অথবা হতে পারে ফ্লুটিকাসল, ফর্মিটেলরের সাথে একটা কম্বিনেশন। এবং আমরা যেটা বললাম যে ফর্মোটেরলটাই আমরা রিলিভার হিসেবে ইউজ করতে পারি, এই কারণে এখানে আমরা ফর্মোটেরলটাই এয়ার থেরাপিটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা সবসময় যেটা সাবা ইউজ করতাম অ্যাজ নিডেড, এখানে এয়ার থেরাপিতে আমরা ফর্মোটেলরের সাথে একটা স্টেরয়েড থাকে, এটা অ্যাজ নিডেড আমরা ইউজ করব। যদি এরপরও আনকন্ট্রোল থাকে, আমরা তাকে আমরা লো ডোজ স্মার্ট শুরু করবো। এরপরও ইমপ্রুভ না করে মডারেট ডোজে যাব, এবং এরপরও আনকন্ট্রোল থাকে ডেসপাইট গুড অ্যাডারেন্স, তাকে আমরা ফেনো অথবা গার্ডিয়ানিস এগুলো আমরা রিপিট করবো। কেন রিপিট করতে, তার অন্য অল্টারনেটিভ ডায়াগনোসিস আছে কিনা, বা তার অন্য কোনো তার অন্য কোনো ডায়াগনোসিস অথবা তার কন্ট্রোলটা আমরা দেখার জন্য এরপর আমরা স্পেশালিস্ট অ্যাজমা কেয়ারে রেফার করবো। এবং এই সময়টাতে আমরা তাকে লিকোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা গামা লং অ্যাক্টিং মাস্কারিনিক অ্যাগনিস্ট আমরা ইউজ করতে পারি। এবং এটা ডিপেন্ড করবে পেশেন্টের রেসপন্সের উপরে। তাহলে যদি এইটাকেই আমরা সামারি করি, যে আন্ডার 5-এ আমরা কি করি, একটা আইসিএস আবার একটা ট্রায়াল দিই, রেসপন্স দেখবো। যদি রেসপন্স যদি থাকে আমরা স্টপ করবো, রিকারেন্স হলে রিস্টার্ট করবো, আনকন্ট্রোল থাকে আমরা লো ডোজ আইসিএস টাই কন্টিনিউ করবো, সবার সাথে আমরা লিকোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করতে পারি। 5 থেকে 11 বছরে লো ডোজ আইসিএস প্লাস তাবা, এরপরও ইমপ্রুভ না করলে মার অথবা মন্টিলুকাস, এবং এরপরে আমরা এসকেলেট করবো মডারেট ডোজ মার অথবা আইসিএস লাভা কম্বিনেশন। 12 প্লাস বা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এয়ার থেরাপি মানে আইসিএস ফর্মোটেরল অ্যাজ নিডেড, এরপরে লো ডোজ মার, মডারেট ডোজ মার, এবং এরপরে ফেনো ইউসিনিকের যদি রেস থাকে আমরা তাকে রেফার করব, যদি রেস না থাকে তাকে আমরা লিকোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা নামার একটা ট্রায়াল আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা এই অ্যাজমা এবং রিকারেন্ট হুইজ থেকে কিছু রিকল আমরা করব, একটু আমি এখানে ডিসকাস করব। এখানে আসলে আনসার গুলো ব্লক করে দিলে ভালো হতো। আচ্ছা, প্রথমে আমি প্রশ্নটা একটু পড়ি, যে হচ্ছে এটা 14 years old child with 18 months of shortness of breath after exercise, extra normal, PB1 84%, এটা নর্মাল, এবিসি 90% এটা নর্মাল, তার ফেনো 120 ডিসপাইট ডেক্লোমিথাসন লাভা মন্টিলুকাস। আমাদের অপশন কি কি আছে, সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সেল ডিসকাইনেসিয়া, পোরলি কন্ট্রোল অ্যাজমা, অ্যাংজাইটি ইনডিউসড হাইপারটেনশন, টোব্যাকো স্মোক। এখানে আমাদের আনসারটা কি, আনসারটা হচ্ছে পোরলি কন্ট্রোল অ্যাজমা। কেন এটা পোরলি কন্ট্রোল অ্যাজমা, কারণ এখানে ফেনোটা 120 ডিসপাইট তার অনেকগুলো সে ড্রাগ পাওয়ার পরে, হ্যাঁ, এই ফেনোটা 120 যেটা স্ট্রংলি সাপোর্ট করে ইউসিনোফিক এয়ারওয়ে ইনফ্লামেশন। এখানে কিন্তু মানে এই এই যে একটা রিকলের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যে রিকল গুলো করি, এটা হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের মেমোরি থেকে যেটুকু, তো দেখা যায় যে পুরো প্রশ্নে আরো অনেকগুলো কথাবার্তা থাকে, যে কথাগুলো আমরা এখানে পাই না। ওই কথাগুলো পেলে আমরা কিন্তু
আর কোনো কনফিউশন আমাদের থাকবে না। তাহলে ফুললি কন্ট্রোল অ্যাজমার জন্য নিশ্চয়ই এখানে তার অ্যাডারেন্স টু তার ট্রিটমেন্ট অথবা ইনহেলার টেকনিক এই বিষয়গুলো তার চেক করা হয়েছিল, সেই ব্যাপারে কোনো ক্লু আমি পেতে পারি না। এরপরে নেক্সট যে রিকলটা, যে 3 years old with recurrent wheeze and cough, or with cold or exercise, parent us if this is asthma, best next step। এটাও আমরা আলোচনা করেছি যে আমাদেরকে কি করবো, নাকি আমরা স্পাইরোমেট্রি করবো, নাকি আমরা লো ডোজ আইস টেস্ট দিবো, নাকি তাকে আমরা ফেনো টেস্ট করবো। এক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, তাকে আমরা লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড ট্রায়াল দিব। কেন? আন্ডার ফাইভে এই অবজেক্টিভ টেস্ট গুলো করা ডিফিকাল্ট। আচ্ছা, 4 years old with wheeze during viral infection, pairs exercise। অন পিয়ারে, পিয়ার মানে হচ্ছে অ্যাজ নিডেড সালবুটামল সে পাচ্ছে। এখানে আমরা কি কি অ্যাডভাইস দিব? রিমুভ ফ্রম দ্য হাউস, ইট অ্যালার্জি টেস্ট, গিভ ইনহেল কর্টিকোস্টেরয়েড, পিক ফ্লোমিটার। এখানে একটা জিনিস দেখে আমাদের দেখে মনে হতে পারে যে যেহেতু সে অ্যাজমা ডায়াগনোসিস, আমাদের আমরা যেটা অ্যাডভাইস করি যে বাসায় কোনো পেট রাখা যাবে না, এক্সারসাইজ রিলেটেড করতে হবে, হ্যাঁ। ইউকে বা বাংলাদেশের গাইডলাইনে কখনোই এরকম কোনো অপশন থাকলে যে তার অ্যালার্জি হচ্ছে বারবার পেটসে আমরা কখনো পেট রিমুভ করব না, আমরা তার অ্যালার্জির ম্যানেজমেন্ট দিব। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আমাদের পেট রিমুভ কখনোই আমাদের আনসার হবে না। স্কিন অ্যালার্জি টেস্ট এবং পিথ্রোমিটার আমরা আন্ডার ফাইভে করি না, তাহলে আমরা কি দিতে পারি, ইনহেল কর্টিকোস্টেরয়েডের একটা ট্রায়াল দিব। So 3 years old on salbutamol as needed has daily night symptoms for 3 weeks. Next step. 3 বছরের বাচ্চা, তাকে সালবুটামল ডেইলি দেওয়ার পর তার নাইট সিমটম পারসিস্ট করছে, তার মানে তাকে আমরা নেক্সট স্টেপে যেতে হবে। এক্ষেত্রে আমরা কি দিব, ইনহেল কর্টিকোস্টেরয়েড। 3 years old on salbutamol plus low dose fluticasone has daily and night symptom. What at? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই এই প্রশ্নগুলাতে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের আগের যে গাইডলাইন এবং এখনকার যে গাইডলাইনে এই স্টেপটাতে একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। এখানে আমাদের কিন্তু গাইড ফ্লো চার্টে ছিল আমরা ডিস্ট্রিবিউটেড ডোজ বাড়াবো, এরপরে আমরা নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করবো। এই কারণে এই আনসারটা আসলে নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেওয়া কেন, কারণ আগের গাইডলাইনে আমরা যে লো ডোজ ফ্লুটিকাসনের পরে আমরা নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করতাম, কিন্তু নতুন গাইডলাইনে কিন্তু 3 বছরের বাচ্চার জন্য এরপরে আমরা লো ডোজের পরে তাকে আমরা মডারেট ডোজে যাব, তারপরে এলটিআরএ বা মন্টিলুকাসটা আমরা অ্যাড করি। এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এই প্রশ্নটাতে 3 years অন ফ্লুটিকাসন 100 মাইক্রোগ্রাম বিআইডি, মানে সে লো ডোজ পাচ্ছে। কোনটা লো ডোজ কোনটা হাই ডোজ এটা আমাদের গাইডলাইনে দেওয়া আছে, আমরা পড়ে নিতে পারবো ওখান থেকে। তার তার নেক্সট অ্যাকশন কি, যেহেতু তার সিমটম কন্ট্রোল না, এখানে আমাদের স্টেরয়েড আমরা ডোজ বাড়াবো, লিপোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা লাভা। এখানে আমাদের আনসারটা কি হলো, আমরা স্টেরয়েডের ডোজ বাড়াবো। আগে রিপোর্টটাতেও কিন্তু আমাদের আনসারটা স্টেরয়েডের ডোজ বাড়ানো হওয়া উচিত, কিন্তু কিছু কিছু জায়গা আবার এটা এক্সপ্রেশন দিয়েছে যে যেহেতু অ্যাড করার কথা বলা হয়েছে এই কারণে আমরা লিপোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিব। কিন্তু এই প্রশ্নটার আনসার করার সময় তাহলে অবশ্যই আমরা একটু কেয়ারফুলি আনসার করবো যে আমরা কি এখানে লিপোটাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করবো নাকি স্টেরয়েডের ডোজ বাড়াবো। আমার হিসাবে এই গাইডলাইন অনুযায়ী আমরা লো ডোজের পরে যদি ডোজ ইনক্রিজ করার অপশন থেকে আমরা অবশ্যই ডোজ ইনক্রিজ করবো। 7 years old on fluticasone 100 মাইক্রোগ্রাম with ongoing asthma symptom, which step up option? 7 বছরের বাচ্চা, তার সে হচ্ছে ফ্লুটিকাসন পাচ্ছে 100 গ্রামের, হ্যাঁ। এখানেও কিন্তু আমাদের এই যে 7 বছরের বাচ্চার ক্ষেত্রে আমরা লো ডোজের পর নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা ঠিক আছে, নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হবে। এবং আবার আচ্ছা, 10 years old with asthma control on 2 puffs preventer twice daily, হ্যাঁ। বোর্ড গাইডলাইন সেস স্টেপ ডাউন। এটা একটু মজার প্রশ্ন। এটা প্রশ্নটা বলা হয়েছে যে একটা 10 বছরের বাচ্চা তার 2 পাফ প্রিভেন্টারে তার অ্যাজমা কন্ট্রোল, তার আগে গাইডলাইন অনুযায়ী আমাদের এখন স্টেপ ডাউন করতে হবে। নতুন আরেকটা গাইডলাইন আছে, সেখানে যে অপশনটা আছে এই বাচ্চার জন্য সেটা চিপার, এখন আমরা কি করব। এটার ব্যাখ্যা হচ্ছে আমরা যদি অলরেডি একটা পাথওয়ে তার ফলো করি বা একটা গাইডলাইন যদি তার ফলো করি, সে যদি ওখানে কন্ট্রোল বা ইনপুট থাকে, আমরা তাকে শুধুমাত্র খরচের জন্য অন্য একটা ট্রিটমেন্ট লাইনে আমরা সুইচ করব না, তখন আমরা আগের গাইডলাইন অনুযায়ী তাকে আমরা স্টেপ ডাউন করবো। মানে আমরা ভাবছি 2 পাফের জায়গায় 1 পাফ ওল্ড প্রিভেন্টার টুয়াইস ডেইলি আমরা ইউজ করবো। এটা একটা স্পাইরোমেট্রিক প্রশ্ন যে স্পাইরোমেট্রি 68% আর এফএভিওন এফবিসি 98%, এবং 30%। এটা একটা বাচ্চার বা কি করে তার এফএভিওন কম,
রেমডেসিভির নর্মাল, ঠিক স্পিডের অনেক এটা অ্যাজমা হতে পারে, তাহলে আমরা এরপরে নেক্সট স্টেপ কি, স্পাইরোমেট্রি আফটার ব্রঙ্কোডাইলেটর। আমরা স্পাইরোমেট্রি আফটার স্টেরয়েড কখনো করি না, সোয়েট টেস্ট হলো, চেস্ট এক্সরে। Older child on salbutamol, the daytime symptom improve, but freeze after running and nocturnal cough remain. Best ইনভেস্টিগেশন। এটা একটা বড় বাচ্চা, ওল্ডার চিলড্রেন বলা, পরীক্ষায় বয়স দেওয়া থাকবে, এটা ওয়েল্ডার চিলড্রেন বোঝানো হয়েছে 5 বছরের উপর, এটাকে বোঝানোর জন্য। সে সালবুটামলে আছে, আর হুইজটা স্টিল পারসিস্টিং, তার আমরা কি করবো, তাকে না সোয়েট টেস্ট করবো না, তাকে বলবো করবো কোনো ফরেন বডি বা এই ধরনের কোনো ক্লু আছে এখানে না, পিচ স্টাডি এখানে অ্যাসপিরেশন মনে হচ্ছে না, তাহলে আমরা কি করবো, তার পিক প্রো ডায়েরি দেখ, যেহেতু তার ডে টাইম সিমটমটা ইমপ্রুভ করে কিন্তু নাইট টাইমটা তার টাফটার থাকে, তাহলে আমরা তার পিক এক্সপেক্টেড ভ্যারিয়েবিলিটিটা পিক প্রো ডায়েরি দেখে আমরা তার দেখবো, এবং সে অনুযায়ী আমরা নেক্সট ম্যানেজমেন্টে যাব। বেস্ট ইনহেলার টেকনিক ফর এ 3 year old নিডিং ইনহেল স্টেরয়েড। 3 বছর, 3 বছরে আমরা কি বলেছি, তাকে আমরা সবার জন্য, সব বাচ্চার জন্য স্পেসার, তাহলে তার মিটার ডোজ ইনহেলার উইথ স্পেসার, যেহেতু 3 বছর তাকে আমরা মাস্ক দিব। ড্রাই পাউডার ইনহেলার না, এটা 4 বছরের উপরে বা বড় বাচ্চাদের জন্য। এবং এটা 3 বছর যেহেতু, তাকে আমরা উইদাউট মাস্ক বা স্পেসার আমরা দিব না। 18 months child with first meals or coryza, mild symptom and respiratory to 98%. Best treatment option জি আছে। মানে বলা হচ্ছে একটা 18 মাসের বাচ্চা তার প্রথম একটা মিজ অথবা কোরাইজা নিয়ে আসছে, তাহলে এটা কি আমরা আগেই বলছিলাম যে তার আহ এটা ব্রঙ্কিওলাইটিস আসলে আমরা কিনা আমরা চিন্তা করবো, হ্যাঁ। এবং তার হচ্ছে এটা এক্ষেত্রে আমাদের যে ভাইরাল ভাইরাস ভাইরাস ইন্ডিউস ডিজিজ বা ওইগুলা আমাদের চিন্তা করতে হবে, হ্যাঁ। এখানে একটু কনফিউশন আছে কেন, কারণ এখানে আমাদের অন্য অপশন গুলা যেহেতু আমাদের সাথে মিলছে না, এই কারণে আমরা সালবুটাম ইনহেলার স্পেসার দিয়ে আমরা তাকে সাবা, যেটা আমরা ভাইরাল ইন্ডিউসড ডিজিজে যেটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা সাবার কথা বলেছি, আমরা সাবা দিব। বাকি কোনো অপশনই কিন্তু আমাদের সাথে মিলছে না, যে আমাদের নেবুলাইজ তো দিবই না, অক্সিজেন দিব না, বেবি স্যালাইন দিব না, আগর থেকে ওরাল ডেক্সামেথাসোন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো কিছু নিব না, কারণ এটা আসলে ব্রঙ্কিওলাইটিস, টিপিক্যাল ব্রঙ্কিওলাইটিস না। এই কারণে আমরা তাকে সালবুটাম বা ইনহেলার স্পেস এটা আমরা দিব, এটা আমাদের এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। লাইফ থ্রেটিং অ্যাজমা child with cyanosis despite oxygen nebular salbutamol. নেক্সট স্টেপ, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি, এখানে নেক্সট কল অ্যানেস্থেসিয়া বা পিআইসিইউ, আইভি ম্যাক্সাল, আইভি সালবুটামল, আইভি কর্টিকোস্টেরয়েড, আইভি এবং ওরাল প্রেডিসোলন, ঠিক আছে। আচ্ছা, এখানে লাইফ থ্রেটেনিং যে কন্ডিশন, অক্সিজেন এবং নেবুলার সালবুটামল পাওয়ার পরেও সে লাইফ থ্রেটেনিং ফিচার নিয়ে আসছে, লাইফ থ্রেটেনিং ফিচার পাইলে তাকে তো আমরা এগুলো অবশ্যই দিব, তাকে কিন্তু আমরা আইভি হাইড্রোকর্টিসনও দিব। কিন্তু যদি কল অ্যানেস্থেসিয়া বা পিআইসিইউ থাকে, সাথে লাইফ থ্রেটেনিং অ্যাজমা সিনারিও থাকে, অবশ্যই তাকে আমরা অ্যানেস্থেসিয়া বা পিআইসিইউ দিব। আর যদি এখানে আমাদের অ্যানেস্থেসিয়া বা পিআইসিইউ না থাকতো বা লাইফ থ্রেটেনিং অ্যাজমা না বলে দিত, নেক্সট স্টেপ হতো আইভি হাইড্রোকর্টিসন। হচ্ছে যে গাইডলাইনের যে পেজটা, সেটা একটা ছবি দেওয়া। Severe asthma with saturation 88% despite frequent nebulized salbutamol in emergency department. Test escalation in recall. আচ্ছা, এখানে দেওয়া হয়েছে তাকে আমরা কি করে নেবুলাস সালবুটামল দিলাম সিভিয়ার অ্যাজমার পেশেন্ট, হ্যাঁ। এখানে আমাদের যদি আইভি হাইড্রোকর্টিসন থাকতো, আমরা আইভি হাইড্রোকর্টিসন দিতাম। এটা আসলে একটা পুরানা রিকল, এই কারণে এখানে আইভি সালবুটামল দেওয়া আছে, হ্যাঁ। যেহেতু আইভি সালবুটামল দেওয়া আছে, আমরা এখানে আইভি সালবুটামলটাই এটা অপশন হতো। এই নতুন গাইডলাইন অনুযায়ী এটা কিন্তু কারেক্ট না, এখানে আমাদের আইভি ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা দিব। 6 years old সিভিয়ার, এই ধরনের রিকল নিয়ে আসলে ঘাবড়ানোর কারণ নাই, কারণ এগুলো আগের প্রশ্ন, আগের টাইপের প্রশ্ন দিয়ে কনফিউজ করার মতো প্রশ্ন কখনো আসবে না। আচ্ছা, আরেকটা যেটা হলো যে আমাদের 6 years old severe asthma already using regular salbutamol and at home বিকোটাইট মানে হচ্ছে স্টেরয়েড পেতো, তাকে আমরা ইমার্জেন্সিতে আসে, ফার্স্ট স্টেপ কি, এখানে যেহেতু আইভি হাইড্রোকর্টিসন আছে, আমরা আইভি হাইড্রোকর্টিসনটা দিব। যেহেতু সিভিয়ার অ্যাজমা বলেছে, এগুলা পেয়ে আসছে, তাকে আমরা আইভি হাইড্রোকর্টিসন দিব। কিছু সিনারিও থাকতে পারে রেসপিরেটরি সিস্টেমে, যে পেশেন্টের ফ্লু সাথে স্টাইডর বা আপার এয়ারওয়ে ইমার্জেন্সি ধরনের কিছু ফিচার নিয়ে আসছে। প্রথমে যখনই আমরা একটা স্ট্রাইডোর দেখবো, স্ট্রাইডোরটাকে আমরা দেখতে হবে যে সেটা ইন্সপিরেটরি স্ট্রাইডোর নাকি এক্সপিরেটরি স্ট্রাইডোর নাকি বাইফেজিক স্ট্রাইডোর, ঠিক আছে। যদি ইন্সপিরেটরি স্ট্রাইডোর হয়, ইন্সপিরেটরি স্ট্রাইডোর মানে আমাদের এক্সট্রা থোরাসিক বা আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হতে পারে।
আবার এক্সট্রা থোরাসিক যে ট্রাকিয়া, সেটাতেও কিন্তু আমরা ইন্সপিরেটরি অবস্ট্রাকশন পেয়ে থাকি। এক্সপিরেটরি স্টাইটর কখন পাবো? যখন আমরা লোয়ার ট্রাকিয়ার বা আমরা হচ্ছে ইন্টার থোরাসিক যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমরা এক্সপিরেটরি স্টাইটর পাবো। বাইফেজিক যখন আমাদের ফিক্সড স্টাইটর থাকে এবং গ্লটিক বা সাব গ্লটিক কোনো ফিক্সড লেশন যখন থাকে, তখন আমরা বাইফেজিক স্টাইটর। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিনারিও গুলোতে ইন্সপিরেটরি, এক্সপিরেটরি বা বাইফেজিক স্টাইটর দিয়ে আমরা ডায়াগনোসিসটা করতে পারি। তাহলে আমাদের স্ট্রাইডরে কি কি কজ থাকতে পারে? অ্যাকিউট কজ হচ্ছে ক্রুপ এপিগ্লটাইটিস, ব্যাকটেরিয়াল জাকিটিস, ফরেন বডি এবং অ্যানাফিল্যাক্সিস। ক্রনিক ক্রনিক মানে আর্লি লাইফ থেকে তাদের প্রেজেন্টেশন হতে পারে লাইঙ্গোম্যালেশিয়া, সাবগ্লটিক স্টেনোসিস, ল্যারিঞ্জিয়াল ওয়েট অথবা ভাস্কুলার রিং। তো এইসব ক্ষেত্রে আমরা যদি পেশেন্ট সিভিয়ার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের কোনো পেশেন্ট যদি থাকে, তাকে আমরা কখনোই ডিস্টেন্স করবো না, কোনো ফিজিক্যাল এক্সামিনেশন করবো না, তাকে আমরা অক্সিজেন দিব, কাম রাইট রাখবো এবং তাকে সিনিয়র হেল্প আমরা নিব। এক্ষেত্রে কিছু সিনারিওর কিছু ক্লু আছে, যেমন কিন্তু স্লিপ বা স্ট্রাইডর থাকে, এটা ওরসেল করবে উইথ ফিডিং অথবা স্লিপিং, সুপাইন পজিশনে। সুপাইন পজিশনে যদি স্ট্রাইডরটা ওরসেল হয়, তাহলে এটা ডায়াগনোসিস কি ল্যারিঙ্গোম্যালেশিয়া। যদি বাইফেসিক স্টাইরোড থাকে এবং পেশেন্টের যদি প্রিভিয়াস রিপিটেড ইনকিউবেশনের হিস্ট্রি থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস সাবগ্লটিক স্টেনোসিস। এবং যদি স্টাইডোর সাথে তার ডিসপ্লেজিয়া অর লাম্পি ফুড, সেখানে আমাদের ডায়াগনোস হচ্ছে ভাস্কুলার রিং। ভাস্কুলার রিং কেন? ভাস্কুলার রিংটা হচ্ছে যে আমাদের আর্চ অফ দ্য অ্যাorta যদি কখনো এমন ভাবে পেঁচায় আসে, এটা একটা ডাবল অ্যাortic আর্চের মতো করে, সেটা বোথ ট্রাকিয়া এবং ইসোফেগাসকে কম্প্রেস করে, তাহলে যখন এই ভাস্কুলার রিং থাকবে, তখন সেটা স্ট্রাইডোরের সাথে ডিসপেজিয়া থাকবে। ডিসপ্লেজিয়া যখন এই দুটো যখন একসাথে সিমটম থাকে, তখন সেটা ডায়াগনোসিস হচ্ছে আমাদের ভাস্কুলারি। তাহলে আমাদের দুটো ইম্পর্টেন্ট, একই যে দুটা ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি থ্রু এপিগ্লটাইটিস এবং ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিস, এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এটা হচ্ছে ভাইরাল, এটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হবে। ইউজুয়ালি একটা উইদিন এটা একটা মানে ডেজ এর একটা হিস্ট্রি থাকবে, সাথে একটা আপার ইয়ারওয়ে ফিচার থাকতে পারে, একটা কাফ কোরাইজা রানিনো। এক্ষেত্রে আমরা একটা ওয়ার্কিং বা সেল লাইক কাফ পাবো, পেশেন্টের টক্সিক থাকবে। এদেরকে আমরা কি করবো? এদেরকে আমরা পাম্প হোয়াইট রাখবো, তাদেরকে আমরা স্টেরয়েড দিব, ওরাল স্টেরয়েড, ডেক্সামিথাসোন। এরপরও না ইমপ্রুভ করে আমরা নেবুলাইজ অ্যাড্রেনালিন দিব। এপিগ্লটাইটিস একটা টক্সিক কন্ডিশন, একটা অ্যাকিউট ইনফেকশন, কারণ এক্ষেত্রে আমরা তার একটা আওয়ার্স এর অল্প সময়ের একটা হিস্ট্রি থাকবে, এবং এক্ষেত্রে তার কাফটা মিনিমাম থাকবে, কিন্তু তার ডিসফেজিয়া, ড্রুলিং এগুলো অনেক বেশি থাকবে, বিশেষ করে ড্রুলিং। ড্রুলিং যখন থাকবে, তখনই আমাদের ডায়াগনোসিস এপিগ্লটাইটিস, স্ট্রাইডার উইথ ড্রুলিং, এটা ডায়াগনোসিস এপিগ্লটাইটিস আনলেস প্রুফ আদারওয়াইজ। এবং এক্ষেত্রে বেশি অনেক টক্সিক থাকে, হাই ফিভার থাকে। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আমরা ইমিডিয়েটলি ইয়ারেটিন, অ্যানেস্থেসিয়া বা সিনিয়র বা আইসিইউ সাপোর্ট আমরা সিক করবো। আর ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিসটা কি? ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিসও পেশেন্টের হাই ফিভার, টক্সিক থাকে, কিন্তু প্রোগ্রেসিভ ইয়ারলি অবস্ট্রাকশন থাকে। এটা ইউজুয়ালি স্ট্যাফ অরিয়াস দিয়ে হয়। যেহেতু ব্যাকটেরিয়াল, এখানে আমাদের আইভি অ্যান্টিবায়োটিক লাগবে, এবং এদেরও কিন্তু ইনটিউবেশন এবং ভেন্টিলেশন রাখতে পারে। আচ্ছা, তাহলে যদি আমরা একটা খুব বা একটা লাইটোট্রাকিয়াল ব্রঙ্কাইটিসের পেশেন্ট যদি আমরা পাই, তাকে তার আমরা অ্যাসেস করবো কি? তার খুব অ্যাসেস করবো তার সায়ানোসিস আছে কিনা, রিসেশন আছে কিনা, স্যাচুরেশন, স্টাইডর এবং তার পালস। এক্ষেত্রে মাইল্ড মডারেটের ক্ষেত্রে পেশেন্টকে আমরা কাপ হোয়াইট রেখে ওরা ডেক্সামিথাসোন অ্যানালজেসিয়া এবং হাইড্রেশনটা মেনটেন করলেই হয়ে যায়। ডেক্সামিথাসোন 150 মাইক্রোগ্রাম পার কেজি, ডোজ সাধারণত লাগবে না, কিন্তু যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা হাইপো অক্সিজেন ডেক্সামেথাসোনের সাথে অথবা নেবুলাইজ বুটাসোনাইড দিতে পারি, এবং এক্ষেত্রে নেবুলাইজ অ্যাড্রেনালিন আমাদেরকে দিতে হবে। যদি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমাদেরকে এয়ারওয়ে সিকিউর করা লাগতে পারে। সেখানে আমাদের লিখতে আমরা কি দেখবো? যে প্রুভ উইথ অক্সিজেন বুটাসোনাইড নো ইমপ্রুভমেন্ট, সেক্ষেত্রে আমাদেরকে এয়ারওয়ে যে অপশন গুলো, যে স্টেরয়েড, অ্যাড্রেনালিন, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে। আর ক্রনিক স্টাইডো, যেটা আমরা বললাম লং টার্ম স্টাইডো, এটা আমি একটু আগে ডিসকাস করেছিলাম, যে একটা ছোট্ট একটা বাচ্চা সে বার্থ থেকেই স্টাইডো নিয়ে প্রেজেন্ট করেছে, যে স্লিপ অথবা সুপাইন পজিশনে যদি ওর্সেনিং হয়, তাহলে এটা হচ্ছে ডায়াগনোসিস কি ল্যারিঙ্গোম্যালেশিয়া। সেক্ষেত্রে তার ইএনটি ইয়ারওয়ে অ্যাসেসমেন্ট লাগবে যদি সিগনিফিকেন্ট হয়।
লারিঙ্গোস্কোপির মাধ্যমে। যদি এক্সপিটাম ইন্টুবেশন অথবা রিকারেন্ট প্রুফ থাকে বাইফেজিক্যাল স্টাইডর, সাইক্রোটিক স্টেনোসিস ডায়াগনোসিস আমরা কি করতে পারি ব্রঙ্কোস্কোপি বা ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কোস্কোপির মাধ্যমে। স্টাইডোর সাথে ডিসপেডিয়া, যদি বোথ ট্রাকিয়া এবং ইসোফেগাস অবস্ট্রাকশনের ফিচার থাকে তাহলে এটা ডায়াগনোস হচ্ছে ভাস্কুলার রিং, সেক্ষেত্রে আমি ইমেজিং করবো, কার্ডিয়াক ইভালুয়েশন করবো। ইম্পর্টেন্ট আমাদের রিকল, কোনো পেশেন্ট যদি বা নিউবর্ন বা ছোট বাচ্চা যদি সে ফিডিং এর সময় সাইনোস থাকে কিন্তু ক্রাই করে ইমপ্রুভ করে, তার ডায়াগনোসিস কি কোয়ারা ল্যাকটেশিয়া। কোয়ারা ল্যাকটেশিয়া কেন? যেহেতু ছোট বাচ্চারা অব্লিগেট নেজাল ব্রিদার, তারা মুখ দিয়ে শ্বাস নিতে পারে না, নাক বন্ধ থাকলে তারা ফিডিং এর সময় সায়ানোজড হয়ে যাবে, তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, কিন্তু যখন সে কান্না করবে ওরাল ক্যাভিটিটা ওয়াইড ওপেন থাকবে, সে ব্রিদিং করতে পারবে, তখন সে ইমপ্রুভ করবে। এটা ডায়াগনোসিস কোয়ারা ল্যাকটেশিয়া, সেক্ষেত্রে আমরা ইএনটি অ্যাসেসমেন্ট করব। তাহলে আমরা যদি সামারি করি যে যেটা বার্কিং কাফ কোরাইজা যদি থাকে পেশেন্ট আমরা দেখবো, আমরা ডেক্সামিথাসোন দিব, কিন্তু না করলে নেবুলার অ্যাড্রেনালিন। যে পেশেন্ট টক্সিক থাকে, সাথে ড্রুলিং যদি থাকে, এপিগ্লটাইটিস, ইমিডিয়েটলি ইয়ারওয়ে অথবা ইএনটি রেফারাল লাগবে। একটা ইম্পর্টেন্ট যেটা এরকম ফিচার নিয়ে আসতে পারে, যে পেশেন্টের একটা হয়তো হিস্ট্রিতে থাকতে পারে যে পেশেন্টের টর্টিকুলিস আছে। টর্টিকুলিস কেন? তার নেক পেইন এর জন্য, সাথে তার মাফেল ভয়েস। এক্ষেত্রে আমাদের ডায়াগনোস হচ্ছে ডিপ নেক অ্যাবসেস, এক্ষেত্রে আমি আর্জেন্ট ইএনটি অ্যাডভাইস দিব। এছাড়া পরের বলি সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাডেন অনসেট বা স্টাইডোর হয়তো তার সে একটা রেস্টুরেন্টে ছিল, পার্টিতে ছিল, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হচ্ছে ফরেন বডি। তাহলে আমরা রিকল গুলো যদি একটু আলোচনা করি, যে এটা 3 year old উইথ ইন্সপিরেটরি স্টাইডর, চেস্ট ক্লিয়ার, সাবকোস্টাল রিসেশন, ক্যাসের রিকল, সাইট অর টাইপ অফ অবস্ট্রাকশন। সেগুলো আমাদের ফিক্সড এক্সট্রাথোরাসিক অবস্ট্রাকশন, ডাইনামিক এক্সট্রাথোরাসিক অবস্ট্রাকশন, এক্সট্রা পালমোনারি ইন্টারথোরাসিক অবস্ট্রাকশন, নাসোফ্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, ইন্টারথোরাসিক ইন্টারপালমোনারি অবস্ট্রাকশন। এখানে ইন্টারথোরাসিক যে দুইটা অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, এই দুটোই আমরা প্রথমে বাদ দিয়ে দিতে পারি, কারণ ইন্সপিরেটরি স্টাইডর বলেছে, আমরা বলেছিলাম যে ইন্সপিরেটরি স্টাইডর সাধারণত আমাদের ইন্টারথোরাসিক অবস্ট্রাকশন আমরা এক্সপিরেটরি স্টাইডর পাই। নাসোফ্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশনে আমরা স্টাইডর পাই না, কারণ এই অপশনটাও আমাদের বাদ। আমাদের আছে ফিক্সড এক্সট্রাথোরাসিক অথবা ডাইনামিক এক্সট্রাথোরাসিক। অ্যাকচুয়ালি এক্সোথোরাসিক অবস্ট্রাকশন বলতে কিছু নাই, হ্যাঁ। এক্সোথোরাসিক অবস্ট্রাকশন যদি হয় ইউজুয়ালি ডাইনামিক কি হয়, ডাইনামিক কেন? যে আমরা যখনই এক্সোথোরাসিক অবস্ট্রাকশন মানে কি আমাদের এয়ারওয়ে বা ট্রাকিয়ার এক্সট্রা থোরাসিক পোর্শন অথবা ল্যারিং এসব জায়গায় কোনো অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনটা ইউজুয়ালি আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সাথে চেঞ্জ হয়, এটা কখনো ফিক্সড হয় না, তাহলে এটা ডাইনামিক এক্সট্রা থোরাসিক অবস্ট্রাকশন। 2 years old with varicose illness but cough, stridor, no drooling. Positive organism, the scenario দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে তার বার্কিং কফ আছে, স্ট্রাইডর আছে, কোনো ড্রুলিং নাই, আর এটা খুব বা ট্রাকিও ব্রঙ্কাইটিস। ডায়াগনস্টিক পজিটিভ অর্গানিজম হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। চাইল্ড উইথ খুব হার্শ বার্কিং কফ, ইন্টারমিটেন্ট স্টাইডর, নো ড্রুলিং, মানে এটা খুব খুবের খুব মানে হচ্ছে ভাইরাল ভাইরাল ফ্লু। তাহলে আমরা বেস্ট ট্রিটমেন্টটা কি? বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে তাকে আমরা ওরাল ডেক্সামিথাসোন দিব। 1 to 2 days cough or cold, then barking cough, inspiratory stridor, tracheal tug। একই রকম inspiratory stridor, tracheal tug, এটা কি আমাদের লারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস। ফরেন বডি না কেন? ফরেন বডির কোনো ক্লু দেওয়া নাই। এপিগ্লটাইটিস না কেন? পেশেন্ট একটা আপার ইয়ারের হিস্ট্রি ছিল, তার সাডেন অনসেট না, 1 থেকে 2 দিনের হিস্ট্রি, এবং কোনো ড্রুলিং বা টক্সিক টিচারের কথা বলা নেই। Years old toxic, high fever, intercostal subcostal resistance, soft stridor, drooling. Next step, এটা আমাদের কি হতে পারে? এটা আমাদের এপিগ্লটাইটিস হতে পারে বা ব্যাকটেরিয়াল ট্রাকিয়াটিস হতে পারে। নেক্সট স্টেপ কি? সবগুলোর মধ্যে আমাদের আর্জেন্ট ইএনটি রেফারেল, কেন? তার যে কোনো সময় তার এয়ারওয়ে সিকিউর করা লাগতে পারে। Febrile child with muffled voice or weak cry, torticollis, ear throat symptom, next step, এটা আসলে ওই যে আমি যেটা বললাম যে তার একটা ডিপ কোনো রিটোফ্যারিঞ্জিয়াল বা ডিপ নেক অ্যাক্সেস থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি? আর্জেন্ট ইএনটি রেফারেল, কেন? পেশেন্টের ডিপ নেক অ্যাক্সেস যে কোনো সময় এয়ারওয়ে অবস্ট্রাকশন করতে পারে। চাইল্ড উইথ রাইট ইয়ার পেন, টর্টিকোলিস, স্টাইডর। আচ্ছা,
এখানে এই যে পেইন এর কথা বলেছে, টর্টিকুলিস এর কথা বলেছে, স্টাইডো, এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস রিক্টোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। তারা যদি টর্টিকুলিস থাকে আমরা চিন্তা করবো রিক্টোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। হ্যাঁ, ম্যাস্টাইটিস না, ম্যাস্টাইটিস আমাদের বিহাইন্ড দ্য ইয়ার বা অরিকল হচ্ছে তার একটা পেইনফুল সোয়েলিং থাকে। 3 years old with restraint develop drooling, stridor dysphagia, refuse juice diagnosis। এটা কি? রেস্টুরেন্টের একটা ক্লু দেওয়া আছে, সাডেন হচ্ছে ড্রুলিং, স্টাইডর ডিসফেজিয়া, এবং সে কিছু খেতে চাচ্ছে না, তার মানে তার একটা ফরেন বডি ইনহেলেশন বা আপার এয়ারওয়ে ফরেন বডি আছে। কেন এটা অ্যানাফিলাক্সিস না? অ্যানাফিলাক্সিসে আর কোনো ফিচার দেওয়া নাই, অ্যানাফিলাক্সিসে তার কোনো র্যাশের কথা বলা থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস বলেনি, স্টাইডর এবং ডিসফেজিয়ার কথা বলেছি, তার র্যাশ এবং এনজিওডিমা বা হুইচ এসব ফিচার তার দেওয়া থাকবে। অ্যানাফিলাক্সিস কিন্তু অ্যানাফিলাক্সিস কিছু ক্লু দেওয়া থাকবে। এপিগ্লটাইটিস না কেন? এপিগ্লটাইটিস এর মতো এখানে সিনারিওটা তার ড্রুলিং স্টাইডো এপিগ্লটাইটিস এর মতো, কিন্তু যেহেতু রেস্টুরেন্ট এবং সাডেন অনসেট, এটা এপিগ্লটাইটিস আমরা এক্সক্লুড করে ফরেন বডিটাই আমাদের বেশি ফেভার করে। 4 year old with intermittent stridor, difficulty swallowing lumpy food, ওইটা আমি যেটা বললাম যে ইন্টারমিডিয়েট স্টাইডর এবং তার যদি রেসপিরেটরির সাথে সাথে তার স্পেজিয়াল অবস্ট্রাকশনের মতো ফিচার যদি থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস কি হবে? ভাস্কুলার রিং, লাইনোমাইশিয়া না, আর্লি চাইল্ড এজ গ্রুপের নাই, গ্রুপ না, গ্রুপের মতো এগুলো ফিচার না, এপিগ্লটাইটিসও না। 1 week old has a stridor since birth, এটা স্লিপিং এবং ফিডিং এ ওর্সেনিং হয়, আর এটা আমাদের ডায়াগনোসিস কি? আর্লি চাইল্ডহুড থেকে আছে, সুপাইন পজিশনে সেটা ওর্সেন হয়, যেটা আমাদের ডায়াগনোসিস হচ্ছে লারিঙ্গোম্যালেশিয়া। X 28 week infant, সেটা ভেন্টিলেটেড ছিল, মানে তার ভেন্টিলেশনের প্রিভিয়াস ইন্টুবেশন এবং ভেন্টিলেশন হয়েছিল, সে অক্সিজেন ডিপেন্ডেন্ট 4 month, তার রিকারেন্ট সিভিয়ার ফ্লু উইথ ইন্টুবেশন হিস্ট্রি আছে। তাহলে এটা আমাদের, এটা ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস সাবগ্লটিস স্টেনোসিস। তাহলে আমরা তার ডায়াগনোসিস জন্য কি করবো? ব্রঙ্কোস্কোপি বা লাইঙ্গো ট্রাকিও ব্রঙ্কোস্কোপি। Infant after surgery or intubation has biphasic stridor, পার্শিয়ালি স্টেরয়েড রেসপন্সিভ। এখানে যেহেতু তার সার্জারি বা ইন্টুবেশনের পরে তার স্টাইডর, আমাদের এটা ডায়াগনোসিস কি? সাবগ্লটিক স্টেনোসিস। ইউরেট বিকাম সায়ানোসড অন ফিডিং এন্ড ইজ ওয়েল অন ক্রাইং, এটা আমরা একটু আগে ডিসকাস করেছি যে পরা ল্যাকটেশিয়াতে পেশেন্ট ফিডিং এর সময় সায়ানোস থাকবে, কিন্তু ক্রাই করলে ইমপ্রুভ করবে। কনজেনিটাল হার্ট ডিজিজ, নিউমোনিয়া, এগুলাতে আমরা পারসিস্টেন্টলি তাকে সায়ানোস। সিগনিফিকেন্ট ইনস্টিটিউটরি স্টাইডর সাডেনলি ডেভেলপ করেছে উইদাউট ভাইরাল প্রোডম, মোস্ট লাইকলি এটা ভাইরাল প্রুফ না, বলে নিশ্চয়ই এখানে আরো অপশন ছিল বা সিনারিও আরো ক্লু ছিল, যে কারণে ডায়াগনোসিসটা দেওয়া হয়েছে ফরেন বডি। আচ্ছা, আচ্ছা, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। এই রেসপিরেটরি সিস্টেমে আমাদের এছাড়াও আরো ইম্পর্টেন্ট কিছু টপিকস আলোচনা করার বাকি আছে, এর মধ্যে আছে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, পোলার নিউট্রিশন, এই পোর্শনটা, সিস্টিক ফাইব্রোসিস এবং ক্রনিক কাফ রিলেটেড কিছু সিনারিও এবং প্রশ্ন আছে সেগুলা, এবং ইএনটি এবং এবিজি, মানে বেশ কিছু টপিকস আসলে আমাদের আছে আলোচনার। নেক্সট সেশনটা কবে হবে আমি গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।